তো শুরু করছি আজকের নতুন ভিডিও। ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্টুডেন্টসদের জন্য আমরা একটা ডিটেল চ্যাপ্টার ওয়াইজ একটা অ্যানালাইসিস করছি, যেখান থেকে সেমিস্টার ওয়ানে তোমরা বেশিরভাগ প্রশ্ন পাবে। ইন অ্যাডিশন কোন কোন টপিক থেকে নিউমেরিক্যাল আসতে পারে তার একটা ডিটেল অ্যানালাইসিস আমরা এই ভিডিওতে করতে চলেছি। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখো, তাহলে কিন্তু প্রতিটা টপিক থেকে কোন কোন টাইপের কোয়েশ্চেন আসতে পারে তার একটা আউটলাইন আইডিয়া হয়ে যাবে। তারপর বাদবাকি সময় যেটা পড়ে আছে, আর খুব একটা বেশি বাকি নেই পরীক্ষা, তো বাদবাকি সময়টা রিভিশনে কাজে লাগাও। যত বেশি রিভাইজ করবে তত বেশি স্কোর বাড়বে। দেখো ইউনিট নাম্বার 1টা আমরা স্টার্ট করছি। ইউনিট নাম্বার 1-এ কি বলছে? সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। এই চ্যাপ্টারটার ওয়েটেজ কিন্তু খুব যে বেশি আছে তা না, কিন্তু ফুল মার্কস স্কোর করতে গেলে এই চ্যাপ্টারটা কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে পড়ে যাচ্ছে, যদি তুমি টার্গেট রাখো যে আমি ফুল মার্কস স্কোর করবো। কারণ এমসিকিউ পেপার চাইলেই পারবে, ঠিক ভাবে এমসিকিউ গুলো যদি অ্যাড্রেস করতে পারি তাহলে ফুল মার্কস স্কোর করা মোটেও অসম্ভব না। তাই নিজেকে আগে সেই বিশ্বাসটা করতে হবে যে আমি পারবো। তো এখানে দেখো মোল কনসেপ্ট। তো প্রথমেই আমরা ইম্পর্টেন্ট কিছু জায়গা হাইলাইট করব যেখান থেকে বেশি বেশি করে কোয়েশ্চেন আসার চান্স আছে। তো মোল কনসেপ্ট বলতে গেলেই প্রথমেই আমি এটাকে বক্স করি, যেগুলো নিউমেরিক্যাল আসবে আমরা বক্স করছি। তো মোল কনসেপ্ট থেকে প্রথমেই যেটা আসার চান্স আছে সেটা হচ্ছে মোল ক্যালকুলেশন। তো মোল ক্যালকুলেশন আমরা তিন ভাবে বার করতে পারি। মাস বাই গিভেন মাস, যদি ভলিউম থাকে, V বাই 22.4 লিটার আমরা লিটারে যদি করি, আরেকটা বার করতে পারি নাম্বার বাই অ্যাভোগাড্রো নাম্বার। তো এই তিনটে ভাবে আমরা মোলকে ক্যালকুলেট করতে পারি। এইবার যদি কেউ জিজ্ঞেস করে, ধরো তোমার কাছে W দিয়ে দিয়েছে, V বার করতে হবে, তাহলে কিভাবে বার করব? তাহলে W এন্ড V কাকে দিয়ে কানেক্ট করব? মোল দিয়ে কানেক্ট করব। তাহলে আমি তিনটে কর্নারে তিনটে জিনিস লিখছি, W, V আর N। এটাকে বলছি কনসেপ্ট অফ Y। তাহলে এই যে কনসেপ্ট অফ Y দেখছি, যতবার মোল বার করব, মোলে যাব, ততবার আমরা ডিভাইড করব। কি দিয়ে ডিভাইড করব? এটা মলিকুলার ওয়েট। আচ্ছা, এন থেকে স্মল এনে যাচ্ছি, মানে নাম্বার থেকে মোলে যাচ্ছি, ডিভাইড করতে হবে। যতবার মোল যাব ততবার ডিভাইড করব। ভলিউম থেকে মোলে আসছি, ডিভাইড করব, আমি ধরে নিলাম লিটারে, তো 22.4 লিটার। এবার উল্টোটা, আমরা মোল থেকে ডাব্লু তে যাচ্ছি, তাহলে মাল্টিপ্লাই করব। মোলে আসা মানে ডিভাইড, মোল থেকে কোথাও যাওয়া মানে মাল্টিপ্লাই। তাহলে আমি মোল থেকে এনে যেতে চাইছি নাম্বার, তাহলে মাল্টিপ্লাই করব অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে। আমি মোল থেকে ভলিউমে যেতে চাইছি, তাহলে মাল্টিপ্লাই করব 22.4 লিটার দিয়ে। তো এইখানে আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে ডাব্লু দিয়ে দিয়েছে, আমরা এনে যাব কি করে? ডাব্লু দিয়ে দিয়েছে বা ভি দিয়ে দিয়েছে, আমরা ক্যাপিটাল এনে যাব কি করে? বা ডাব্লু দিয়ে দিয়েছে, আমরা ভলিউমে যাব কি করে? তাহলে এইখানে ডিরেক্ট কোনো রাস্তা নেই, ডিরেক্ট যাওয়ার কোনো রাস্তা নেই। তাহলে সবকটাতেই আমরা দেখতে পাচ্ছি মোলে আগে আসতে হবে, তারপর তুমি যেতে পারবে। ধরো তোমাকে দিয়েছে ডাব্লু থেকে এন, তাহলে প্রথম ডাব্লু থেকে ক্যাপিটাল এন নাম্বার অফ পার্টিকেল বার করতে দিয়েছে। ডাব্লু আছে দেওয়া, ডাব্লু থেকে মোলে যাব, কিভাবে যাব? মোলে যাচ্ছি, তার মানে ডিভাইড করব। এবার মোল থেকে ক্যাপিটাল এন যাব, মোল থেকে কোথাও যেতে গেলে আমরা মাল্টিপ্লাই করি, তো অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব। এইভাবে আমরা মোল ক্যালকুলেশনের অঙ্কগুলো করতে পারি, যেখানে তোমাকে নাম্বার অফ পার্টিকেলস এর মধ্যে ইলেকট্রন কতগুলো আছে, যে এত গ্রাম H2O তে কতগুলো ইলেকট্রন থাকবে, কতগুলো অ্যাটম থাকবে, সেটা বার করতে দিতে পারে। এরপর আমরা যদি দেখি, সেকেন্ড ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন। তো এইখান থেকেও কিন্তু আমার কোয়েশ্চেন আসার চান্স হাই। পার্সেন্টেজ কম্পোজিশন কেমন টাইপের জিনিস, আমি একটা এক্সাম্পল দিলেই তুমি বুঝতে পারবে। ধরো তোমার কাছে ইউরিয়া আছে, এখানে ইউরিয়া আছে, তো ইউরিয়ার মধ্যে জিজ্ঞেস করছে কত পার্সেন্ট কার্বন থাকবে। তো আমরা আগে দেখে নেবো ইউরিয়াতে, এই ফর্মুলাতে কটা কার্বন আছে। স্যার একটা কার্বন আছে, তাই নাম্বার লিখলাম 1। সেই কার্বনের মাস কত? কার্বনের মাস জানি আমরা 12 বাই এটার মলিকুলার মাস যদি ক্যালকুলেট করো তাহলে দেখবে 60 আসছে। তাহলে 12 বাই 60 যদি করি, ইনটু 100 যদি করি, তাহলেই কিন্তু আমরা পার্সেন্টেজে পেয়ে যাব, কারণ আমাকে পার্সেন্টেজ কম্পোজিশন বলেছে। তাহলে দেখো 5 আর 5 দিয়ে এটা 20, তাহলে কার্বন কত হলো? 20%। সিমিলারলি যদি আমাকে নাইট্রোজেন বার করতে বলে, তাহলে নাইট্রোজেনের জন্য কি করব? দুটো অ্যাটম থাকবে, দুটো অ্যাটম আছে, ইনটু নাইট্রোজেন দুটো অ্যাটম আছে দেখতে পাচ্ছি ইউরিয়াতে, এই যে একটা আরেকটা দুটো, ইনটু 14, নাইট্রোজেনের মাস 14 বাই 60 হবে,
ইনটু 100, যা ভ্যালু আসবে সেটাই। তাহলে এইভাবে আমরা পার্সেন্টেজ কম্পোজিশন বার করতে পারবো। পরেরটাও ইম্পর্টেন্ট, এম্পেরিক্যাল অ্যান্ড মলিকুলার ফর্মুলা, এখান থেকেও নিউমেরিক্যাল দেয়। এম্পেরিক্যাল ফর্মুলা হচ্ছে সিম্পলেস্ট ফর্মুলা। সিম্পলেস্ট ফর্মুলা দেখবে বইয়ে এরকম কলাম করে করে দেওয়া আছে, তো ওই কলাম করে করে আমরা ফর্মুলাটা বার করে তারপর আমরা রেশিও করি, সিম্পলেস্ট রেশিও। আর এদের মধ্যে রিলেশন কি, এম্পিরিক্যাল ফর্মুলা ইকুয়াল টু, আমরা না করে ধরো এরকম করি, এম্পিরিক্যাল ফর্মুলা ইনটু এন ইকুয়াল টু এই সাইডে করি মলিকুলার ফর্মুলা, তাহলে ঠিকঠাক থাকবে। তো এন ইনটু এম্পিরিক্যাল ফর্মুলা ইকুয়াল টু মলিকুলার ফর্মুলা। তাহলে ধরো বেনজিন C6H6, তাহলে বেনজিনকে তো এইভাবেও লেখা যায় 6 ইনটু CH। তাহলে সিম্পলেস্ট ফর্মটা এই যে দেখতে পাচ্ছি সিম্পলেস্ট ফর্ম, এইটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা, আর C6H6 এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা। তো এখানে পার্সেন্টেজ দেওয়া থাকে, পার্সেন্টেজ বাই তোমার অ্যাটমিক মাস করে একটা নাম্বার পাবে, ওই নাম্বারটা সিম্পলেস্ট রেশিও করলেই তুমি এম্পিরিক্যাল ফর্মুলা পেয়ে যাবে। আরেকটি ইম্পর্টেন্ট জায়গা স্টয়কিওমেট্রি বেসড নিউমেরিক্যালস। তো এইখানে যে জায়গাটা দিয়ে মেনলি কোশ্চেন করে সেটা হলো লিমিটিং রিয়েজেন্ট। দেখো এখানে ডিরেক্ট কোথাও লেখা নেই, কিন্তু কোশ্চেন করার সময় ওরা করে দেয় লিমিটিং রিয়েজেন্ট। তো এই জায়গাটা খুব ভালো করে দেখবে, লিমিটিং রিয়েজেন্টের অঙ্কগুলো স্টয়কিওমেট্রি। আরেকটা পার্ট এখানে যেমন ইম্পর্টেন্ট, ছোট করে লেখা আছে কিন্তু ইম্পর্টেন্ট পার্ট, ডিফারেন্ট কনসেন্ট্রেশন টার্মস অফ সলিউশন। সলিউশনের মধ্যে কনসেন্ট্রেশন টার্মটা কি হবে? তো সলিউশনের মধ্যে কনসেন্ট্রেশন টার্ম কাকে দিয়ে এক্সপ্রেস করি? মেনলি যেগুলো দিয়ে এক্সপ্রেস করা হয়, যেগুলো ইম্পর্টেন্ট, মোলারিটি, নর্মালিটি, মোলালিটি, মোল ফ্র্যাকশন, এই চারটে মেন ইম্পর্টেন্ট পার্ট। এছাড়াও বাদবাকিগুলো পার্সেন্টেজ, W/W আসে, ঠিক আছে, ওয়েট পার্সেন্টেজ, ভলিউম পার্সেন্টেজ, ইন টার্মস অফ ppm আসতে পারে, কিন্তু মেনলি এই টাইপের যে জায়গাটা ইম্পর্টেন্ট। তো আমরা ইউনিট 1টা আমরা ডিটেলে কথা বললাম, ইউনিট 1-এর কোন কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন কিরকম টাইপের আসতে পারে। তো এইটা ভালো করে আমরা পড়বো, অবশ্যই বারবার করে রিভাইজ করব। এইবার আমরা ইউনিট 2 নিয়ে কথা বলবো। পূর্ণ টপিক স্ট্রাকচার অফ অ্যাটম। তাহলে এই স্ট্রাকচার অফ অ্যাটম থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে, কোন কোন টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসতে পারে, নিউমেরিক্যাল করতে পারি আমরা, এইগুলো কিন্তু আমরা এখন ডিসকাস করব। এইটার ওয়েটেজ দেখছি 6 মার্কস, মোটামুটি ভালোই ওয়েটেজ আছে। তো এখানে প্রথম এইটা করতেই হবে বোরস মডেল অ্যান্ড ইটস লিমিটেশন, খুব ভালো করে পড়বে। বোর মডেল মানে শুধুমাত্র থিওরি পড়লে হবে না। বোর মডেল মানে কি কি পড়বো আমি লিখছি। বোর মডেল মানে শুধু থিওরি পড়লে হবে না, থিওরি তো পড়বেই, তার সাথে সাথে রেডিয়াস, এনার্জি আর ভেলোসিটি ক্যালকুলেশন খুব ভালো করে দেখবে। রেডিয়াস, এনার্জি আর ভেলোসিটি ক্যালকুলেশন। এর পাশাপাশি একটা জিনিস আমি বলে রাখছি, ওটাও দেখে রাখবে, রিডবার্গ ইকুয়েশন R(z²) 1/n1² - 1/n2²। তো এইখানে রিডবার্গ ইকুয়েশনটাও পড়ে রাখবে রিগার্ডিং হাইড্রোজেন স্পেকট্রা, যে স্পেকট্রাল সিরিজ ছিল লাইম্যান, বামার, পাশ্চেন, ব্রাকেট, ফান। তো এই সিরিজটায় n1 n2 থেকে ইলেকট্রন যখন n1 থেকে n2 তে যাচ্ছে তখন কত ওয়েভলেন্থের লাইট লাগবে সেই ট্রানজিশনটা করতে, বা এটাকে 1/λ-কে অনেক সময় আমরা ওয়েভ নাম্বারও বলে থাকি। তো এইটা ছিল আমাদের বোরের মডেল। তার লিমিটেশন কি? তার লিমিটেশনটা খুব ভালো করে পড়তে হবে। তার প্রথম লিমিটেশন হচ্ছে এই বোর থিওরি কিন্তু 1 ইলেকট্রন সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল। বোর থিওরি কিন্তু 1 ইলেকট্রন সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল। তো এটা একটা লিমিটেশন। বোর থিওরি দিয়ে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল এক্সপ্লেন করা যায়নি, বোর থিওরি দিয়ে ডি ব্রগলিও এক্সপ্লেন করা যায়নি। তো এরকম আরও পয়েন্টগুলো আছে, আমি ইন শর্ট কিছু বলে রাখলাম। তো এইগুলো হচ্ছে লিমিটেশন, এইটা খুব ভালো করে পড়ছো। কনসেপ্ট অফ শেল অ্যান্ড সাবশেল, এইটা পরের দিকে দেওয়া উচিত ছিল, ঠিক আছে, আমরা এখানে দেখছি। কারণ শেল মানে আমরা অরবিট ভাবি, ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট। সাবশেল বেসিক্যালি অরবাইটাল, বাংলায় যেটাকে আমরা কক্ষক বলি, অরবাইটাল, এস অরবাইটাল, পি অরবাইটাল। তো এইটা এখানে দেওয়াই আছে নিচের দিকে, তো সেটাও এখানে একবার পড়া হয়ে যাবে। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট, ডুয়াল নেচার অফ ম্যাটার অ্যান্ড লাইট। তো আমাদের ডি ব্রগলি যে রিলেশনশিপ আছে না, এই ডি ব্রগলি রিলেশনশিপই হচ্ছে প্রথম বলেছিল যে ল্যামডা = h/mv করছিলাম। তো এই ল্যামডাটা কিন্তু লাইটের ওয়েভলেন্থ না, এই ল্যামডাটা হচ্ছে ম্যাটার ওয়েভ, এটা হচ্ছে ম্যাটার ওয়েভ। তো উনি কি বলেছিল? উনি বলেছিল লাইট
লাইট যদি, লাইট তো একটা পার্টিকেল প্লাস একটা ওয়েভ, তো লাইটের মধ্যে দুটো নেচারই আছে। ওয়েভ নেচার আছে, কি করে প্রমাণ হয়েছিল দেখো, রিফ্লেকশন, রিফ্র্যাকশন, এই ফেনোমেননগুলো দিয়ে, ডিফ্র্যাকশন। আর লাইট যে পার্টিকেল সেটাকে প্রমাণ কি করে করা হয়েছিল, ফটো ইলেকট্রিক এফেক্ট। তো লাইটের মধ্যে ফোটন কণা থাকে, আমরা জানি লাইট ইজ মেড আপ অফ হিউজ নাম্বার অফ টাইনি এনার্জি প্যাকেট, যাকে আমরা বলি ফোটন পার্টিকেল। তো লাইট পার্টিকেল হয়ে যদি ওয়েভ হতে পারে, বা উল্টোটা ওয়েভ হয়ে যদি পার্টিকেল হতে পারে, এরকমভাবে ভাবি, লাইট ওয়েভ হয়ে যদি পার্টিকেল হতে পারে, তাহলে ইলেকট্রন ও তো বেসিক্যালি একটা পার্টিকেল। লাইট যদি ওয়েভ হয়ে পার্টিকেল হতে পারে, তাহলে ইলেকট্রন পার্টিকেল হয়ে কেন ওয়েভ হবে না? তো এইখান থেকেই যুক্তিটা দিয়ে ম্যাটার ওয়েভ বা এই যে ডুয়াল নেচার মানে দুটোই আছে, পার্টিকেল নেচার আছে আবার ওয়েভ নেচার আছে। তাহলে এইটা আমার লাইটের ক্ষেত্রেও আছে, ম্যাটারের ক্ষেত্রেও আছে। ডি ব্রগলি রিলেশনশিপটা খুব ভালো করে পড়তে হবে। ডি ব্রগলি রিলেশনশিপটা কী ছিল, H/mv করা যায়, mv-কে আমরা p লিখতে পারি, এটা তো সবাই পড়বে। তোমরা এক্সট্রা কি পড়বে এখান থেকে, ইন টার্মস অফ কাইনেটিক এনার্জি, h/√2mk অবশ্যই দেখে যাবে। এখানে ভেলোসিটির টার্মে বললে তো এটা ঠিক আছে, এই এক্সপ্রেশনটা, এইটা মোমেন্টামের টার্মে, কিন্তু যদি কাইনেটিক এনার্জি বলে তখন কিন্তু এক্সপ্রেশনটা হয়ে যাবে ল্যামডা ইকুয়াল টু h/√2mk। এই ল্যামডাটা কিন্তু বারবার বলছি ম্যাটার ওয়েভ, এটা খেয়াল রাখবে। আচ্ছা, এর পাশাপাশি এখানে আরেকটা জিনিস অবশ্যই ইম্পর্টেন্ট, যে এই যে একটা সার্কুলার যে আমরা অরবিট ভাবছি, এখানে কতগুলো ওয়েভ থাকবে, তো এই ইকুয়েশনটাও এখানে ইম্পর্টেন্ট, 2πr ইকুয়াল টু n ল্যামডা, 2πr ইকুয়াল টু n ল্যামডা। তো এই জায়গাটা একটু ভালো করে কপি করে নাও, যে ইম্পর্টেন্ট জায়গাগুলো যখন আমি বলছি। ডি ব্রগলি মানে আমরা এই চারটে ইকুয়েশন খুব ভালো করে খেয়াল রাখবো, চারটে ইকুয়েশন। তো এটা হয়ে গেল, আমি এটা মুছে দিলাম। দেখো এই জায়গাটা আমাকে মুছতেই হবে, এটাকে খুব ভালো করে আমরা অ্যানালাইসিস করছি, বাকি পার্টগুলো নাহলে করতে পারবো না। তো বাকি পার্টগুলো যখন করছি, বাকি পার্টগুলোতেই প্রথম আমরা কি করব, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। তো হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালে আমরা জানি ইকুয়েশনটাকে লিখছি ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল টু h/4π। তো এটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। তো এই যে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল দিয়ে আমরা অনেক সময় এটা বলে থাকি যে ইট ইজ নট পসিবল টু ক্যালকুলেট বোথ দ্য পজিশন অ্যান্ড দ্য মোমেন্টাম অফ এনি মাইক্রোস্কোপিক সিস্টেম। তাহলে মাইক্রোস্কোপিক সিস্টেমের জন্য আমরা এটা দুটো একসাথে বার করতে পারি না, মানে 100% অ্যাকুরেসি দিয়ে। তুমি এইভাবে বলতে পারবে না এর পজিশনটা আর মোমেন্টামটা অ্যাকুরেটভাবে। তো এই যে মাইক্রোস্কোপিক সিস্টেমের জন্য, তাহলে আমাকে একটা বলে দিলে আরেকটা কি হবে, তার জন্য আমি নিউমারিক্যাল যদি ভাবি, নিউমারিক্যালের ক্ষেত্রে আমরা গ্রেটার দ্যান না ধরে আমরা ইকুয়াল টু সাইন করি, h/4π। আরও একটা জিনিস আমি বলে রাখি, যদি ধরো ভেলোসিটিতে আনসার্টেনটি বার করতে দিল, তোমার আছে মোমেন্টাম, তুমি জানো p ইকুয়াল টু mv, m কনস্ট্যান্ট, তাহলে m কে কনস্ট্যান্ট রাখো, ডেল্টা v করে দাও ইকুয়াল টু h/4π। অবশ্যই ইলেকট্রনের মাসটা জেনে যাবে, তাহলে এইভাবে আমরা এখানে ফর্মুলা ক্রিয়েট করে আমরা কিন্তু নিউমারিক্যাল পার্টটা করতে পারবো। তো নিউমারিক্যাল বললে এইটা ডি ব্রগলি অবশ্যই একটা নিউমারিক্যালের জায়গা, হাইজেনবার্গ তো অবশ্যই একটা নিউমারিক্যালের জায়গা। তো নিউমারিক্যাল, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে একটা নিউমারিক্যাল প্লাস এমনি কোয়েশ্চেন তো আসেই। ডি ব্রগলিতেও আরেকটা জিনিস বলে রাখি, এই ডি ব্রগলিও কিন্তু দেখো ভালো করে, ডি ব্রগলি মানে এরকম ছিল h/mv। তো এখান থেকে আমরা বলতে পারি মাস যত বাড়বে ল্যামডা তত কমবে। তাহলে এইটাও কিন্তু আমার তোমার জন্য এই ওয়েভলেন্থের কোনো সিগনিফিকেন্স নেই, কারণ আমরা ম্যাক্রোস্কোপিক। তো এইটা অ্যাপ্লিকেবল ফর মাইক্রোস্কোপিক, তার মানে আমার তোমার জন্য ম্যাটার ওয়েভ বেশি থাকে না, নেগলিজেবল, বুঝতেই পারি না। কিন্তু একটা ইলেকট্রন যদি মুভ করে তার সাথে কিন্তু ওয়েভ নেচার যাবে। তাহলে ইলেকট্রনের মুভটাকে তুমি এখন এরকম না ভেবে ইলেকট্রনের মুভকে তোমাকে এরকমভাবে ভাবতে হবে। তো এইটা আমরা বললাম ডি ব্রগলি আর হাইজেনবার্গ। এইবার দেখো শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, তোমাকে জাস্ট এলিমেন্টারি আইডিয়া বার করতে বলেছে, জাস্ট এলিমেন্টারি আইডিয়া।
তো এলিমেন্টারি আইডিয়া কি? এরকমই আইডিয়া যে একটা ইলেকট্রন যদি মুভ করে, আমরা জানি ইলেকট্রনের মুভমেন্টটা একটা ওয়েভের মতন হবে। তো ওয়েভের একটা ইকুয়েশন থাকবে, সেই ইকুয়েশনটা আমাদের, আমি এক্সপেক্ট করছি না ইকুয়েশনটা দেবে, তো ইকুয়েশনের আউটকামটা দিতে পারে। তো এইখানে আমরা যে ওয়েভ নেচারটা পাচ্ছি সেইটা একটা ইকুয়েশন হবে। তো নর্মালি দেখো, ধরো এফ এক্স কিউব প্লাস 2x, তুমি যদি এক্সের ভ্যালুটা জানো তাহলে এফ এক্সও তুমি বার করতে পারবে। তাহলে এফ একটা ফাংশন যেটা ডিপেন্ড করছে এক্সের ওপর। তাহলে এই ওয়েভকে যদি সলভ করি, এইটাকে সলভ করলে তুমি পেয়েছো এফ এক্স। তাহলে এই ওয়েভের থেকে যে ইকুয়েশনটা থাকবে সেটাকে যদি সলভ করি তাহলে সেইটাই পেয়ে যাব ওয়েভ ফাংশন, তাহলে আমি রাইট হ্যান্ড সাইডটা আবার একটু মুছছি, কারণ হাইজেনবার্গটা আমাদের হয়ে গেছে। তো হাইজেনবার্গ হয়ে যাওয়ার পর আমরা এখন একটু আলোচনা করে নিচ্ছি ইন শর্ট আমাদের শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। তো এই ইকুয়েশনটা শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, ঠিক আছে। এইবার এটাকে সলভ করলে তাহলে আমি ওয়েভ ফাংশন পাবো, যেটাকে আমরা সাই দিয়ে লিখি। এখন সাইকে কনসিডার করা হয় অ্যামপ্লিটিউডের মতো। তো অ্যামপ্লিটিউডের পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। তো সাই যদি অ্যামপ্লিটিউড বরাবর হয় তাহলে সাইকেও সবাই বলবে স্যার পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। কিন্তু সাই নেগেটিভ অ্যাকচুয়ালি মানে হচ্ছে না। সাই মানে কি? সাই মানে আমরা পজিশন অফ ইলেকট্রন ভাবছি, সাইকে আমরা ভাবছি পজিশন অফ ইলেকট্রন, যেটা ডিপেন্ড করছে এক্স ওয়াই জেড। এটা আমরা 3 ডাইমেনশনে করছি। তো সাই ডিপেন্ড করছে এক্স ওয়াই জেড। তো এক্স ওয়াই জেড এর কোঅর্ডিনেটের পজিশন কেমন তার উপর ডিপেন্ড করছে সাই। তো আমরা কোনো ডিস্টেন্স কখনো নেগেটিভে বলি না। ভেবে দেখো, আমরা কি এরকম বলি হি ইজ -5 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার, এই সেন্টার থেকে ও -5 কিলোমিটার দূরে আছে, এরকম বলি না। আমি শুধু বলি 5 কিলোমিটার দূরে। তো এই সাই দুটো হতে পারে, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, কিন্তু এই মাইনাসের কিন্তু কোনো সিগনিফিকেন্স নেই। মাইনাসের যেহেতু সিগনিফিকেন্স নেই, সাইকে সবসময় স্কোয়ার করে নিতে হয়। সাই স্কোয়ার অলওয়েজ পজিটিভ, তাহলে আর কোনো অসুবিধা হয় না, সাই স্কোয়ার সবসময় সিগনিফিকেন্ট। তো এইটা আমি একবার ছোট করে বলেও দিলাম, এখান থেকে কোনো অঙ্ক আসবে না, শুধুমাত্র এরকম ছোট ছোট টাইপের জিনিস জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, এইবার দেখো কনসেপ্ট অফ অরবাইটালস। তো আমি এই জায়গাটা মুছে দিই, যেহেতু আমাদের শর্ডিঞ্জারটা ডিসকাস হয়ে গেল। এই অরবাইটালস দিয়ে কি কি পড়বো বা কিভাবে পড়তে হবে? অরবাইটালস কোয়ান্টাম নাম্বার, আমরা জানি অরবাইটালস এস পি ডি এফ। এই অরবাইটালগুলো অ্যাটমের অরবাইটাল, এগুলো হচ্ছে অ্যাটমের অরবাইটাল। তো এইখানে এটা স্পেরিক্যাল, এটা ডাম্বেল, এটা ডবল ডাম্বেল, এটা আরও বেশি ডিফিউজ। তো এইগুলো আমাদের জানা, বইয়ে ছবি আছে, নিশ্চয়ই সবার পড়া হয়ে গেছে, জাস্ট আমরা একবার একটু রিভাইজ করে নিচ্ছি ব্যাপারগুলোকে। তো এইখানে কি বলেছে? কোয়ান্টাম নাম্বার হচ্ছে যেমন আমাদের আধার কার্ড থাকে, আধার কার্ডে দেখবে তোমার ফটো থাকে, অ্যাড্রেস থাকে, নাম থাকে, ঠিক আছে, তারপরে তো ফোন নাম্বার দিয়ে আধার কার্ডের লিঙ্ক থাকে, সব কিছু, তার মানে ডিটেলস তুমি কোথায় আছো সবটা কিন্তু পেয়ে যাবে তোমার অ্যাড্রেস। তেমনই ইলেকট্রন অ্যাটমের কোথায় আছে সেটা জানতে গেলেও আমাদের কিছু ডেটা দরকার। সেই ডেটাগুলো হচ্ছে এন, এল, এম আর এস। তার মানে এই যে 4টে কোয়ান্টাম নাম্বার, এই 4টে কোয়ান্টাম নাম্বার খুব ভালো করে পড়তে হবে। এই 4টে কোয়ান্টাম নাম্বার প্রচণ্ড ভালো করে পড়তে হবে, যে এন আর এল এর রিলেশন কি, ঠিক আছে, এল আর এম এর রিলেশন কি, কটা এম থাকবে। তো এইটা রিলেটেড কিছু কোয়েশ্চেন অলরেডি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য আমরা করেছি, সলভ করেছি ইন ডিটেল। ডিসক্রিপশন বক্সে খুঁজলেই তুমি পেয়ে যাবে। ডিটেলে ওইগুলো প্র্যাকটিস করো, ডিটেলে বোঝো, এই রিলেটেড কিছু প্রবলেম সেখানে করানোই আছে। তো এটা হয়ে গেল আমাদের। তারপর আমরা দেখতে পাচ্ছি রুলস ফর ফিলিং ইলেকট্রন। এখান থেকে কোনো অঙ্ক নেই, অ্যাপ্লিকেশন হতে পারে। এই 3টে রুলের মধ্যে কিন্তু কিভাবে আসে বক্স করে করে দেবে, আমি একটা দেখাচ্ছি। আব্বা প্রিন্সিপাল, পাউলি এক্সক্লুশন, হুন্স রুল। আমি ছোট করে একটু বলে রাখি রুলগুলো। হুন্স রুল বলেছে ধরো তোমার কাছে P4 করতে দিয়েছি, P এর 3টে
অরবিটাল জানি। P4 কখনো এরকম হবে না, P4 কখনো এরকম হবে না। তার মানে সবাইকে আগে একটা করে আমাকে ইলেকট্রন দিতে হবে, তারপর পেয়ার হবে। তো পেয়ার কখনোই আগে হয়ে যাবে না, যতক্ষণ না সবকটা ঘরে একটা করে ইলেকট্রন যাচ্ছে তার আগে নেভার পেয়ারিং উইল টেক প্লেস, কখনো পেয়ারিং হবে না। তো এটা মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে হোমস রুল আমি ডেসক্রাইব করলাম। আচ্ছা, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলি কি বলছে? পাউলি বলছে কোনো দুটো ইলেকট্রনের 4টে করে কোয়ান্টাম নাম্বার সমান হবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ধরো 1s এ দুটো ইলেকট্রন আছে, তাহলে এই ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার কত হবে? n ইকুয়াল টু 1, s মানে l ইকুয়াল টু 0, এগুলো সব জানা তোমাদের। m ইকুয়াল টু 0, s ইকুয়াল টু প্লাস হাফ, আমি ধরে নিয়েছি ক্লকওয়াইজ আছে। আর এই ইলেকট্রনটার কত হবে? n ইকুয়াল টু 1, l ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 0, s ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে দেখতে পাচ্ছি একই বেঞ্চেও যদি দুটো বন্ধু বসে, সেই দুটো বন্ধুর কিন্তু বাকিগুলো সবই যদি সমান হয়, যে একই ফ্লোরে আছে, একই রুমে আছে, একই বেঞ্চে আছে, কিন্তু একজন যদি সামনের দিকে মুখ করে বসে আরেকজনকে পেছনের দিক করে মুখ করে বসতে হবে। এইটাই তো কন্ডিশন, যে এস একটা ক্লকওয়াইজ হলে আরেকটা অ্যান্টি ক্লকওয়াইজ হতে হবে। তাহলে এইটাই তো আমার পাউলির সূত্র। আর আব্বাও প্রিন্সিপাল কি বলছে? ইলেকট্রনের ভর্তি হওয়ার যে রুলটা, কোন অরবিটালে আগে যাবে? তো আমরা জানি n প্লাস এল রুল, n প্লাস এল রুল, যত আমার n প্লাস এল রুল কম হবে তত এনার্জি কম হবে। তো আব্বাও সূত্র এরকমই বলছে, n প্লাস এল যত কম হবে তত এনার্জি কম হবে। আর সবসময় ইলেকট্রন ভর্তি তখনই হবে যখন লোয়ার এনার্জি থেকে হাই এনার্জিতে যাবে। তো আগে লোয়ার এনার্জি ফিল আপ হবে, তারপর হাই এনার্জি যাবে। যদি কখনো n প্লাস এল ইকুয়াল হয়ে যায়, যদি কখনো n প্লাস এল ইকুয়াল হয়ে যায়, তাহলে n যত কম হবে তত তার এনার্জি কম হবে, ইলেকট্রন সেখানে আগে যাবে। তো এইটাও আমি ডিটেলে আলোচনা করে দিলাম। এখান থেকে বলছি বারবার করে অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন আসবে, কিন্তু যদি আমরা নিউমেরিক্যাল ভাবি, তো নিউমেরিক্যালের জায়গায় আমরা বোর থিওরিকে রাখবো, বোর থিওরিকে রাখবো, ডি ব্রগলিকে রাখবো, হাইজেনবার্গ রাখবো, মোটামুটি এই কটা রাখবো এখান থেকে নিউমেরিক্যাল। আর ওইখানে রিডবার্গ ইকুয়েশন তো বললামই। আচ্ছা, এইবার ইলেকট্রনিক কনফিগারেশন, এক্সচেঞ্জ এনার্জি, স্টেবিলিটি অফ হাফ ফিল্ড অ্যান্ড কমপ্লিটলি ফুলফিল্ড। এইটার পর যে পার্টটা ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখো, এইটার পর আমি এটা মুছলাম, এইটার পর যে পার্টটা ইম্পর্টেন্ট, সেখানে 1 থেকে 30 অবধি ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন, কোথায় ইলেকট্রন আগে যাবে কোথায় পরে যাবে, তো আমরা নর্মালি এরকমভাবে জানি 1s 2s 2p, 3s 3p 3d, 4s 4p 4d 4f। তো এইখানে আমরা নর্মালি প্রথমে 1s এ যায়, তারপর 2s এ যায়, দেখবে এইখানে অ্যারোটা যেটা শেষ হচ্ছে তারপর আবার শুরু হচ্ছে কোথায় 2p, 2pর পর 3s, 3s এর পর 3p, 3pর পর কিন্তু 4s হয়ে তারপর 3d তে যায়। তো এইটাই খেয়াল রাখতে হবে, 3pর পর 4s ঘুরে গিয়ে তারপর 3d তে যায়। তো এইভাবে আমরা ইলেকট্রনকে ভরি। তো 1 থেকে 30 অবশ্যই ইলেকট্রনিক কনফিগারেশনগুলো বারবার করে প্র্যাকটিস করবে। 21 থেকে 30 আমি শর্টকাট বলে দিচ্ছি, শক্তি, বিক্রমণ, ফেকোনি, কুজন। তাহলে এইটা হাতে করগুনি তুমি বলতে পারবে। আর এক্সেপশন যেই দুটো জায়গায় আছে আমরা মার্ক করে নিই, 24-এ আছে এক্সেপশন আর 29-এ আছে এক্সেপশন। তাছাড়া আমরা এখানে নর্মালি ধরো আমি স্ক্যান্ডিয়াম করছি, শক্তি শক, তার মানে প্রথমেই আসছে 1-এ, তার অ্যাটমিক নাম্বার হবে 21, তার মানে ওর অ্যাটমিক নাম্বার হবে 21। শক্তি 2-এ আসছে, হাতে করগুনে দেখো 2-এ আসছে 22, ভি 3-এ আসছে 23, ক্রা 4-এ আসছে 24। তাহলে এইভাবে আমরা অ্যাটমিক নাম্বারগুলো ইজিলি বলতে পারবো। আচ্ছা, আমরা নিকেলটা দেখি তো, শক্তি, বিক্রমণ, ফেকোনি 8-এ আসছে, তাহলে 28। তাহলে সবার প্রথমে আমার এরকম অ্যাটমিক নাম্বারগুলো বার করতে হবে। তারপর আমরা কি করব, অ্যাটমিক নাম্বার বার করার পর যে কোনো একটা নিই, ধরো আমরা ভ্যানাডিয়াম নিচ্ছি, এক্সেপশন শুধুমাত্র খেয়াল রাখবে 24 আর 29, 24 আর 29 এই দুটো নাম্বার খেয়াল রাখবে।
তো ভ্যানাডিয়াম সবার প্রথমে কি করব, শক্তি ভি, তার মানে ভি 3 আসছে মানে 23 স্যার। 18 নিয়ারেস্ট নোবেল গ্যাস হয়ে যাবে আর্গন। এইবার 4s2, এক্সেপশন না থাকলে 4s2 হবে, শুধুমাত্র এক্সেপশন থাকলে 4s1, বাকি সব জায়গাতে হবে 4s2। তাহলে এইটা 20 হয়ে গেল, আর 3টে বাকি, দেখেই বুঝতে পারছি 23 করতে হবে, 3d3। তাহলে এইভাবে করে আমরা কিন্তু কনফিগারেশনগুলো করতে পারবো। আচ্ছা, যদি আমাকে ক্রোমিয়াম দেয় ধরো 24, দেখে মনে হচ্ছে এক্সেপশন, অবশ্যই এক্সেপশন। এই এক্সেপশনে আমরা শুধুমাত্র একটা জিনিসই খেয়াল রাখবো, আর্গন অবধি তো করতেই হবে 18, 4s2 না করে 4s1 করবে। তো এক্সেপশন মানেই হলো এখানে আমরা 4s1 করব, তার কারণ এখানে তাহলে 3d5 করতে পারবো, 3d4 না হয় 3d5 হবে। 3d5 মানে হাফ ফিল্ড স্টেবিলিটি আর হাই এক্সচেঞ্জ এনার্জি। তো হাফ ফিল্ড স্টেবিলিটি, ডি হচ্ছে 5টা ঘর থাকে, 5টা ঘর থাকে ডি এর, ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন হতে পারে, তার 10টা ইলেকট্রনের অর্ধেক হচ্ছে 5টা, তো এখানে হাফ ফিল্ড স্টেবিলিটি আছে। তো এইটা ইম্পর্টেন্ট। এছাড়া কিছু আয়নিক ফর্ম দিতে পারে। ধরো তোমাকে বললো, ধরো এখানে তোমাকে বললো এই কোয়েশ্চেনটা, ধরো ম্যাঙ্গানিজ +2, ম্যাঙ্গানিজ +2, খুব ভালো করে দেখো, ম্যাঙ্গানিজ +2তে এখানে তোমার এইরকম বলতে পারে, ইলেকট্রনিক কনফিগারেশন তো বলতেই পারে, কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা ম্যাগনেটিক বিহেভিয়ার। তো এখানে আমরা ম্যাগনেটিক বিহেভিয়ার জানি, যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, যদি মিনিমাম একটাও আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে আমরা সেটাকে বলি প্যারাম্যাগনেটিক, আর যদি সব পেয়ার করে থাকে, কোনো আনপেয়ার্ড নেই, তাহলে সেটা ডায়াম্যাগনেটিক। তো এটা আমরা জানি। তো ম্যাঙ্গানিজ +2 আসলে সবার প্রথমে আগে মাদার অ্যাটমটাকে লিখতে হবে। তো ম্যাঙ্গানিজ আবার হাতে গুনবো, শক্তি বিক্রমন, তার মানে 5-এ আসছে 25, 25-এ কোনো এক্সেপশন নেই। তাহলে আর্গন করো, 4s2 করো, 3d5। তো এখানে দেখতে পাচ্ছি ম্যাঙ্গানিজ +2, যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায়, এই যে দুটো ইলেকট্রন যদি বেরিয়ে যায়, কনফিগারেশনটা কি পড়ে থাকবে, আর্গন 3d5, আর্গন 3d5। তাহলে এইখানে d5 মানে, তাহলে আমরা যদি 5টা ডি এর ঘরকে আঁকি, 1 2 3 4 5, তাহলে একটা করে ইলেকট্রন বসিয়ে দেবো। তাহলে এটা কি প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক? অবশ্যই স্যার এটা প্যারাম্যাগনেটিক, এটা তো স্যার আমার বলতেই হবে না, এটা তো দেখেই বুঝতে পারছি। 5টা আনপেয়ার ইলেকট্রন আছে, এটাকে কে ডায়াম্যাগনেটিক বলে? কখনোই ডায়াম্যাগনেটিক হবে না। তো এটা হচ্ছে স্যার প্যারাম্যাগনেটিক, তো এটা স্যার প্যারাম্যাগনেটিক। এখন তোমরা শুধু এইটুক বলে থামলে হবে না, তোমাদের যেটা জিজ্ঞেস করে ম্যাগনেটিক মোমেন্ট, মিউ ইকুয়াল টু √n+2 বোর ম্যাগনেটন। তো এইখানে 5-এর ভ্যালুটা যদি বসিয়ে দাও, এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কটা, 5টা স্যার, তাহলে বসিয়ে দিলে তোমরা পাবে √35 বোর ম্যাগনেটন। তো এই জায়গাটা খুব ভালো করে দেখো, আমি ডিটেলে অ্যাটমিক স্ট্রাকচারটাকে আমরা কভার করলাম। এইবার ইউনিট নাম্বার 3-তে যাব, আমি এটা মুছে দেব। তো এই জায়গাগুলোতে কী টাইপের কোয়েশ্চেন আসে সেই জায়গাগুলো আমরা ডিটেলে কভার করলাম। আরেকটা জিনিস আমি এখানে একটু বলতে চাই, দেখো এই জায়গাটা মুছছি, এই জায়গাটা আরেকটা জিনিস একটু আমি মেনশন করব। এই জিনিসটা মেনশন না করলে যেটা সমস্যা হবে তোমাদের পরীক্ষায় গিয়ে, ধরো তোমাকে বলেছে n=3-তে কতগুলো ইলেকট্রন থাকবে, তো আমরা কি করব, n=3 ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকবে। n=3 মানে আমরা কতগুলো এল হতে পারে সেটা আগে দেখি। এল কি জানি, এল এর পসিবল ভ্যালু মিনিমাম যদি এল ভাবি 0 1 2, এল কখনো এন এর সমান হবে না, মিনিমাম 0 হবে, ম্যাক্সিমাম হবে এল ম্যাক্সিমাম হবে n-1, তাই 2-এ আটকে গেছে। আচ্ছা, এই ঘরটার নাম কি হবে, এই ঘরটার নাম আমি এখানে আবার লিখছি 3, n=3, তাহলে l=0 1 2, l=0 মানে s, তাহলে এই ঘরটার নাম 3s, এই ঘরটার নাম কত, এই ঘরটার নাম 3p, এই ঘরটার নাম 3d। এইবার s এর আমি জানি একটা ঘর থাকে, p এর 3টে ঘর থাকে, d এর 5টা ঘর থাকে। তাহলে তোমায় যদি জিজ্ঞেস করে ম্যাক্সিমাম ইলেকট্রন কত থাকবে, s এ বলবে 2টো, p এ বলবে 6টা, d এ বলবে 10টা, টোটাল 18টা।
তো যদি শুধুমাত্র আমার n ইকুয়াল টু বলে দেয়, n এর ইনফরমেশন দিয়ে দেয়, তাহলে n থেকে l এ গিয়ে এই অরবিটগুলো কতগুলো হতে পারে, মানে অরবাইটাল বেসিক্যালি এগুলো, অরবিট তো এইটা আর ওইগুলো অরবাইটাল, তো কতগুলো হতে পারে সেটা করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। এছাড়াও আমরা শর্টকাট জানি n ইকুয়াল টু 3 যদি শুধুমাত্র অরবিট বলে আর কিচ্ছু না বলে, তাহলে 2n স্কোয়ার করে দিলেও কিন্তু 18 পেয়ে যাই, 2n স্কোয়ার করে দিলেও 18 পেয়ে যাই। আচ্ছা, কিন্তু যদি এরকম বলে n ইকুয়াল টু 3 l ইকুয়াল টু 0, এক্সট্রা ইনফরমেশন বলে দিল। তো n ইকুয়াল টু 3 l ইকুয়াল টু 0, খুব ভালো করে দেখো, n ইকুয়াল টু 3 হলে 3টে পসিবিলিটি আছে, তার মধ্যে কোন পসিবিলিটিটা আমাকে বলেছে, আমাকে l ইকুয়াল টু 0, তার মানে এইটা বলেছে, তার মানে এই প্রথমেই আমাকে যেটা করতে হবে এইটা n ইকুয়াল টু 3 আর l ইকুয়াল টু 0 মানে 3s অরবিটাল। এইবার তুমি একটা অরবিটাল ভাবো, s মানে একটা অরবিটাল, এইবার কতগুলো ইলেকট্রন ম্যাক্সিমাম হতে পারে, 2, তাহলে পেয়ে যাবে। আচ্ছা, যদি এরকম দেয় n ইকুয়াল টু 3 l ইকুয়াল টু 0 আর আচ্ছা l ইকুয়াল টু 0 না করে আমরা বরঞ্চ আরেকটু ভালো করি জায়গাটাকে, আমরা এইটাকে করি l ইকুয়াল টু 1 আর m ইকুয়াল টু 0। এই ইনফরমেশনটা দিয়েছে, এই ইনফরমেশন দিয়ে জিজ্ঞেস করছে কতগুলো ইলেকট্রন থাকতে পারে। খুব ভালো করে দেখো, n ইকুয়াল টু 3 l ইকুয়াল টু 1, তার মানে কোন অরবিটাল, 3p, 3p তে স্যার 3টে ঘর থাকে, একটা m এর ভ্যালু +1 0 -1, আমরা জানি m এর ভ্যালু কি হয়, m এর ভ্যালু হয় +l টু -l, তাহলে টোটাল কতগুলো থাকে, 2l + 1। আমরা জাস্ট একবার করে রিভাইজ করছি, এই ভিডিওটা দেখলে একবার রিভিশন হয়ে যাবে। তো এখানে আমাকে কি বলেছে, m ইকুয়াল টু 0 ঘরে কটা ইলেকট্রন থাকবে, তো এইটার বলেছে শুধুমাত্র এই ঘরটাতে কত ইলেকট্রন থাকবে। যদি শুধুমাত্র এইটা বলতো n ইকুয়াল টু 3 l ইকুয়াল টু 1, তার মানে পুরো পিটা বোঝাতাম, পুরো পিতে 3টে ঘর 6টা ইলেকট্রন থাকতো। তো এখন বলেছে m ইকুয়াল টু 0, মানে 3টে ঘরের মধ্যে একটা ঘরে কটা থাকবে, আমরা জানি ম্যাক্সিমাম 2টো থাকতে পারে, তাহলে অ্যান্সার হবে 2। তাহলে এইভাবে ইনফরমেশনের ওপর বেস করে আমরা কিন্তু নাম্বার অফ ইলেকট্রন কাউন্ট বার করতে পারবো। আর এই যে কোয়ান্টাম নাম্বার দিয়েছে, এই কোয়ান্টাম নাম্বার থেকে কিন্তু এই টাইপের কোয়েশ্চেন আসে। মুভিং টু দ্য নেক্সট ইউনিট, নেক্সট ইউনিটে যাচ্ছি, তাহলে আমি মুছে দিলাম পুরোটা। এইবার নেক্সট ইউনিটে আমরা যাব, খুব ভালো করে দেখো, এই যে নেক্সট ইউনিটে ইউনিট নাম্বার 3 কি নিয়ে কথা বলছে, পিরিয়ডিক টেবিল। তো পিরিয়ডিক টেবিল প্রথমেই যেটা পড়তে হয়, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়ায়, যে কটা পিরিয়ড আছে, কিভাবে পিরিয়ডিক টেবিলটা তৈরি হলো, কটা গ্রুপ, এগুলো সবাই আমরা জানি। তো মেন কোয়েশ্চেনে চলে আসি, মেন কোয়েশ্চেন যেখান থেকে আসে বা যেখান থেকে কোয়েশ্চেন হয়, পিরিয়ডিক প্রপার্টি, অ্যাটমিক রেডিয়াই এখান থেকে কোয়েশ্চেন করে, আয়নিক রেডিয়াই, ভ্যান ডার ওয়াল রেডিয়াই, তার মানে রেডিয়াস কত ধরনের হয়, এই জায়গাটা খুব ভালো করে পড়বে। অ্যাটমিক রেডিয়াইয়ের মধ্যে আমরা নিউমারিক্যালও দেখে রাখবো, এটা নিউমারিক্যালও দেখে রাখবে। আচ্ছা, আয়োনাইজেশন এনার্জি ভেরি ইম্পর্টেন্ট, ইলেকট্রন গেন এনথ্যালপি প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট, আর ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন এনথ্যালপি, গেন এনথ্যালপি আর ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা পড়বে। আর এটা তো পড়তেই হবে আইইউপিএসসি নমেনক্লেচার, যাদের ভ্যালুটা গ্রেটার দেন 100। তো এখানে আমি একটা দুটো এক্সাম্পল একটু বলছি, এখানে অঙ্ক বেশি দেবে না, মানে অঙ্ক দেওয়ার জায়গায় যদিও এখানে অ্যাটমিক রেডিয়ার যেই নিটে দেয়, কিন্তু আমাদের এখানে সেমিস্টার মানে এক্সপেক্ট করছি না যে নিউমেরিক্যাল দেবে, যেটা দেবে অ্যাপ্লিকেশন। তো প্রথমে যেটা আমরা বলছি সেটা হলো এইটা দিয়ে শুরু করছি, নমেনক্লেচার। তো এখানে জেড গ্রেটার দেন 100 যখন আমরা দেখব, তখন আইইউপিএসসি থেকে একটা নিয়ম বার করেছে, বলেছে যে তোমার যে এই নাম্বারগুলো 1 2 3 4 5 6 7 8 9 আর হচ্ছে আমরা এখানে 0 লিখি, তাহলে এই নাম্বারগুলোকে কিছু ওয়ার্ডে কনভার্ট করতে হবে। 0 মানে নীল, 1 মানে আন, 2 মানে বাই, 3 মানে ট্রাই। দেখো খুব ভালো করে একটা জিনিস ফলো করো, প্রতিটা যে ওয়ার্ডগুলো কনস্ট্রাক্ট করছি সেখানে প্রথম লেটারটা কিন্তু কোনো রকম কারোর সাথে মিল নেই। 4 টেট্রা হতে পারতো, কিন্তু ওই যে বললাম মিল থাকবে না, তাহলে কোয়াড, কোয়াড। 5
পেন্ট, হেক্স, হেপ্ট হতে পারতো কিন্তু সেপ্ট, অক্ট, এন। তাহলে খুব ভালো করে এটা পড়ো। তাহলে এইটা হচ্ছে আমাদের এইভাবে আমাদের করতে হয়, এটা হচ্ছে ফার্স্ট নিয়ম। এইটার আন্ডারে সেকেন্ড নিয়ম এরকম বলছে, একদম শেষে ইয়াম কথাটা অ্যাড হয়, একদম শেষে ইয়াম কথাটা অ্যাড হয়। আর থার্ড ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ধরো উচ্চারণের সময় যদি একটা লেটার দিয়ে হয়ে যায় কিন্তু অযথা দুটো লেটার আছে, তাহলে প্রথম লেটারটা বাদ যায়। যেমন ধরো বাইয়াম, তাহলে বাইয়াম হচ্ছে একটা লেটার দিয়ে হয়ে গেল, তাই এরকম যদি কেস দেখতে পাই যে বাই প্লাস ইয়াম, তাহলে এখান থেকে একটা আই কাটা যাবে। ধরো ট্রাই প্লাস ইয়াম, তাহলে ট্রাইয়াম, তাহলে অকারণ আই এর দরকার নেই, উচ্চারণে একটা আই হচ্ছে সাফিসিয়েন্ট। তো এই হচ্ছে আমার এখান থেকে আইউপিএসসি থেকে জিজ্ঞেস করে কিভাবে, ধরো 108, তাহলে এটাকে বলবো আন নীল অক্টিয়াম, আন নীল অক্টিয়াম। ধরো হচ্ছে 114, আমি রাফলি যে কোনো একটা নিচ্ছি আমার যেটা মনে হচ্ছে। তো এখানে কি হবে, আন আন, এটা কিন্তু কোয়াড, টেট্রা না, কোয়াডিয়াম, কোয়াডিয়াম। তেমনই আমরা যদি 102 স্টাডি করি, আন নীল বাই ইয়াম, কিন্তু একটা আই নেব, তাহলে বায়াম হয়ে যাবে। তো এইভাবে আমরা এটাকে করব, নমেনক্লেচারটা এইভাবে শিখব। আচ্ছা, এটা আমি মুছলাম, এটা মুছলাম, এটা আমরা একবার রিভাইজ করে নিলাম নমেনক্লেচারটা কিভাবে করব। নেক্সট যেটা করব আমরা দেখতে পাচ্ছি অ্যাটমিক রেডিয়াই। এই অ্যাটমিক রেডিয়া আয়নিক রেডিয়ার থেকে একটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট আছে আইসো ইলেকট্রনিক স্পিসিসের, অনেকবার দেখেছি এই কোয়েশ্চেনটা। আইসো ইলেকট্রনিক, আইসো মানে সেম নাম্বার অফ ইলেকট্রন, তাহলে যদি আমাদের এরকম দিয়ে দেয় Na প্লাস Mg প্লাস 2, ঠিক আছে, Na প্লাস Mg প্লাস 2, F মাইনাস আর নিয়ন, এখানে আমাকে সাজাতে বলেছে ইন টার্মস অফ ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার রেডিয়াস। তো এখানে রেডিয়াস করার আগে একটা জিনিস খুব ভালো করে দেখবে, এটা হচ্ছে নিউট্রাল অ্যাটম। নিউট্রাল অ্যাটমে কিন্তু ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন থাকে। এইটা হলো অ্যানায়ন, অ্যানায়নের ক্ষেত্রে ইলেকট্রন বেশি, ইলেকট্রন বেশি মানে সেখানে রিপালশন বেশি। এটা ক্যাটায়ন, ক্যাটায়নের প্রোটন বেশি, যত প্রোটন বেশি নিউক্লিয়ার চার্জ বেশি, তাহলে সাইজ কমে যাবে। তাহলে নিউট্রালের থেকে আমরা জানি অ্যানায়নের সাইজ বাড়ে, বেশি হয়, আর ক্যাটায়নের সাইজ ছোট হয়। এদের ইলেকট্রন কাউন্ট করলে দেখতে পাবে এইটাও 10, এটাও 10, এটাও 10, এটাও 10। তাহলে এটাকে যদি সাজাই, তাহলে যত বেশি পজিটিভ চার্জ বাড়বে, আমরা কি শিখলাম আইসো ইলেকট্রনিকে, যত বেশি পজিটিভ চার্জ বাড়বে তত রেডিয়াস কম হবে, আর যত বেশি নেগেটিভ চার্জ বাড়বে তত রেডিয়াস বেশি হবে। তাহলে এইখানে পজিটিভ যত হবে তত কম হবে, তাহলে ম্যাগনেসিয়াম সবচেয়ে কম হওয়ার কথা, ইনক্রিজিংয়ে সাজাবো বললাম, তারপরে Na প্লাস, তারপরে নিউট্রাল, লাস্টে F মাইনাস। তাহলে এই রিলেটেড কোয়েশ্চেন কিন্তু আসে, এই জায়গাটা একটু দেখে রাখবে। আয়োনাইজেশন এনথালপি অর্ডারগুলো লিখতে দেয়, আয়নাইজেশন এনথালপি এখানে অর্ডারগুলো লিখতে দেয়। মেনলি আয়নাইজেশন এনথালপির কোয়েশ্চেন যেটা মেনলি করে আমি দেখেছি যে সেকেন্ড পিরিয়ডে ভ্যারিয়েশন থেকে। নর্মালি আয়নাইজেশন এনার্জির অর্ডারটা এটা জেনারেল ট্রেন্ড, অ্যালং দ্য পিরিয়ড গেলে আয়নাইজেশন এনার্জি বেড়ে যায়, কারণ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাচ্ছে। ডাউন দ্য গ্রুপ গেলে ভ্যালেন্স শেল বাড়ছে, লাস্ট ইলেকট্রনটা অনেকটা দূরে সরে যাচ্ছে, তাই এটা জেনারেল ট্রেন্ড। প্রচুর এক্সেপশন আছে, কিন্তু আপাতত আমরা জেনারেল ট্রেন্ড হিসাবে লিখছি এখানে যে আয়নাইজেশন এনার্জি কমছে। তো সেকেন্ড পিরিয়ড মেম্বারগুলো যদি তাকাই আমরা, তো লিথিয়াম থেকে যখন বেরিলিয়ামে যাচ্ছি ইনক্রিজ করছে, বেরিলিয়ামের ক্ষেত্রে ইনক্রিজ করছে, কারণ জানি আমরা অ্যালং দ্য পিরিয়ড গেলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যায়, তাহলে আয়নাইজেশন এনার্জি বাড়বে। বেরিয়াম থেকে যখন বোরনে যাচ্ছি এক্সপেক্ট করছি আমরা বোরনের বেশি হবে, বাট আমরা দেখতে পাচ্ছি বেরিলিয়ামের বেশি। তার কারণ বেরিলিয়াম হচ্ছে 1s2 2s2 ফুলফিল্ড কনফিগারেশন পাচ্ছে, আর আমরা জানি যে অলরেডি ফুলফিল্ড কনফিগারেশন পায় সে সেটাকে ব্রেক করতে চায় না। তো যদি ব্রেক করতে হয় অনেক বেশি এনার্জি দিয়ে ওকে বার করতে হবে, আর বেশি এনার্জি দিয়ে বার করা মানেই আয়নাইজেশন এনার্জি হাই হবে। আচ্ছা, বোরন থেকে আমরা কার্বনে গেলাম, বাড়ছে, কার্বন থেকে নাইট্রোজেনে গেলাম, বাড়ছে। নাইট্রোজেন থেকে যখন অক্সিজেনে যাবে তুমি,
তখন তুমি এক্সপেক্ট করবে জেনারেল ট্রেন্ড অনুযায়ী অক্সিজেনের বেশি হবে, কিন্তু আবার দেখবে নাইট্রোজেনের বেশি। তার কারণ 1s2 2s2 2p3 হাফ ফিল স্টেবল। তো এই হাফ ফিল স্টেবিলিটির জন্য অক্সিজেনের থেকে নাইট্রোজেনের বেশি, তারপর ফ্লোরিনের বেশি, আর নিয়নের অনেকটাই বেশি। ইনার্ট গ্যাস একদমই ছাড়তে চাইবে না। তো এই হলো ট্রেন্ড, যেখানে শুধুমাত্র জেনারেল ট্রেন্ডের ওপর ভরসা করে হয় না, এখানে ইলেকট্রনিক কনফিগারেশন, কিছু স্পেশাল স্টেবিলিটি, কিছু স্পেশাল ইলেকট্রনিক কনফিগারেশনের ওপর বেস করে ভ্যারিয়েশন দেখাতে পারে। তো এই জায়গাগুলো একটু ভালো করে দেখবে। আমি একটা এক্সাম্পল দিলাম, ইলেকট্রন গেন এনথালপির একটা কোয়েশ্চেনের এক্সাম্পল দিয়ে ডিসকাস করে দিই। ইলেকট্রন গেন এনথালপি, ইলেকট্রন গেন এনথালপি। দেখো যেই কোয়েশ্চেনটা মেনলি আসে সেই কোয়েশ্চেনটা আবারও এখানে করছি। ইলেকট্রন গেন এনথালপি, ইলেকট্রন গেন এনথালপির আরেকটা নাম আমরা বলছি ইলেকট্রন অ্যাফিনিটি। তো ইলেকট্রন অ্যাফিনিটির মানেটা কি? ইলেকট্রন অ্যাফিনিটির মানে হচ্ছে, এইটা ধরো আমার নিউক্লিয়াস, এটা ভ্যালেন্স শেল। ভ্যালেন্স শেলে বাইরে থেকে যদি আমি ইলেকট্রনকে ঢোকাতে চাই, তাহলে আমরা জানি কোনো কিছু পেতে গেলে কোনো কিছু দিতে হয়, ছাড়তে হয়। তাহলে যখন আমি একটা ইলেকট্রনকে ভ্যালেন্স শেলে ঢোকাতে চাইছি, অবশ্যই আইসোলেটেড গ্যাসিয়াস স্পিসিস হতে হবে, তাহলে সেখান থেকে এনার্জি লিবারেট করে। তাহলে এইটা আমরা বলবো এটা একটা এক্সোথার্মিক প্রসেস, এটা একটা এক্সোথার্মিক প্রসেস। তাহলে এ থেকে যদি এ মাইনাস হয়, এ থেকে এ মাইনাস হয়, তাহলে এইখানে ডেল্টা এইচ হয়ে যায় নেগেটিভ। এবার এ মাইনাসের ওপর যদি আমি আবার আরেকটা ইলেকট্রনকে ঢোকাতে চাই, তাহলে দেখতে পাচ্ছি এর মাথায় নেগেটিভ আছে, আবার এখানে একটা ইলেকট্রন, সেটাও নেগেটিভ। তো নেগেটিভ নেগেটিভ রিপালশন হবে, তো রিপালশন হলে ঢুকতে চাইবে না। তো সেকেন্ড অ্যাফিনিটির জন্য এটা EA1, ফার্স্ট অ্যাফিনিটিতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেকেন্ড অ্যাফিনিটিতে কোয়েশ্চেনটা আসে। এখন তো স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2তেও টাইপেরও কোয়েশ্চেন হতে পারে। তো EA2তে বলবে, EA2তে দেখো ডেল্টা এইচটা পজিটিভ হয়ে যাবে, মানে এন্ডোথার্মিক, কারণ ঢোকাতে প্রবলেম হবে ডিউ টু রিপালশন। তুমি ভালো করে ভেবে দেখো, A-2তে যদি আমি আরেকটা ইলেকট্রন ঢোকাই, তাহলে আরও বেশি প্রবলেম হবে। তাহলে এটা ভালো করে দেখছি, আমরা এখানে লিখছি অ্যাফিনিটি কমবে, মানে ডেল্টা এইচ আরও বেশি পজিটিভ হবে। তো এইটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি স্টেটমেন্ট। কোয়েশ্চেন যেটা মেনলি আসে, ক্লোরিন ভার্সেস ফ্লোরিন, ক্লোরিন ভার্সেস ফ্লোরিন, কার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি? দেখো আমি ওপর পার্টটা মুছলাম। তো এইখানে নর্মালি কি হয়, জাস্ট লাইক দ্য প্রিভিয়াস ওয়ান, আমরা পিরিয়ডিক প্রপার্টি হিসাবে, এটা জেনারেল ট্রেন্ড, ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রেও সেম হয়। কারণ ইলেকট্রনকে ধরে রাখতে গেলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জকে বেশি হতে হবে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কমে গেলে ভ্যালেন্স শেলে ইলেকট্রনকে ধরে রাখতেই পারবে না। তো অ্যালং দ্য পিরিয়ডে ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ হওয়ার কথা, আর ডাউন দ্য গ্রুপে ইলেকট্রন অ্যাফিনিটি কমে যাওয়ার কথা। অন দ্য বেসিস অফ দ্যাট আমরা বলতে পারি, স্যার ফ্লোরিন ক্লোরিনের আগে আসে, তাহলে আমাদের এক্সপেক্টেড অর্ডার কি বলা হচ্ছে? এক্সপেক্টেড আমরা কি চাইছি বা কি বুঝতে পারছি? ইলেকট্রন অ্যাফিনিটি কার বেশি হবে? ফ্লোরিনের, কারণ যত নিচে যাব তত অ্যাফিনিটি কমে যাবে। কিন্তু রিয়েলিটিতে কি হয়? রিয়েলিটিতে এখানে সাইজ ফ্যাক্টরটা একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো ফ্লোরিন হচ্ছে সেকেন্ড পিরিয়ড মেম্বার, তাই ফ্লোরিনকে আমরা যদি এইভাবে ভাবি, ফ্লোরিনকে কিন্তু আমাদের আরও বড় করে আঁকতে হবে বোঝার জন্য। দেখো দুজনেই হচ্ছে হ্যালোজেন, আর হ্যালোজেনের ভ্যালেন্স শেল কনফিগারেশন হয় NH2NP5। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি লাস্টে 5টা ইলেকট্রন আছে, দুটোতেই 5টা ইলেকট্রন আছে। তো এইখানে আমরা আরেকটা ইলেকট্রন বাইরে থেকে যখন চাইছি, তখন দেখতে পাচ্ছি এই ছোটো জায়গার মধ্যে 5 জন ছিল, তারপরে আরেকজন এক্সট্রা আসছে, তাহলে ইলেকট্রন রিপালশন হচ্ছে। এই রিপালশনটার জন্য পুরো সিস্টেমটা ডিস্টার্ব হচ্ছে। কখনোই কেউ চায় না যে ডিস্টার্ব হোক, বাইরে থেকে কেউ আসার জন্য পুরো ফ্যামিলিতে একটা ক্যাওস তৈরি হোক, ডিস্টারবেন্স হোক, তাতে ফ্যামিলি মেম্বারও ভালো লাগবে না, বাইরে থেকে যে আসবে তারও ভালো লাগবে না। তো এই আশাটা মোটেও খুব একটা ফ্রুটফুল না, কারণ এখানে রিপালশনের পরিমাণ অনেকটা বেশি। তার থেকে যদি সাইজটা একটু বড় হয়, খুব বড় হলে তো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ আবার অনেকটা কমে যাবে। তো সাইজটা যদি একটু বড় হয়, তাহলে অ্যাকোমোডেশনের জায়গাটা অনেক পাবে। যে রুমের সাইজটা ধরো অনেকটা বড় হলে, তাহলে 5 জনের বদলে যদি 6 জনও আসে খুব অসুবিধা হবে না।
তো এখানে অ্যাফিনিটিটা বাড়বে, প্লাস থার্ড পিরিয়ডের একটা সুবিধা হলো ভ্যাকেন্ট ডি, ক্লোরিনের ভ্যাকেন্ট ডি আছে। জাস্ট লাইক মনে করো ব্যালকনি, যে এক্সট্রা ব্যালকনি আছে, যদি ঘরের লোক জায়গা নাও দিতে পারি শোয়ার, বলবো বারান্দায় শুতে। তো এইখানেও একই কনসেপ্ট, যে ভ্যাকেন্ট ডি আছে, ভ্যাকেন্ট ডিতে পাঠাবো। তাহলে এইভাবে আমরা বলতে পারি যে রিয়েলিটিতে ক্লোরিনের ফ্লুরিনের থেকে বেশি হয়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা যদি ওভারঅল গ্রুপটাকে ভাবি, ফ্লুরিনের পর আসে ব্রোমিন, কেন ব্রোমিনের সাইজটা এতটা বেড়ে যায়, তখন আর সাইজ ফ্যাক্টর দিয়ে হবে না, তখন নর্মাল জেড ফ্যাক্টর দিয়ে হবে, জেড এফেক্টিভ, আর লাস্টে আয়োডিন। তো এইটা কপি করো, অবশ্যই কপি করো। এইটা কিন্তু বারবার এসছে পরীক্ষাতে, আরও অনেক কোয়েশ্চেন আসতে পারে, কিন্তু এই একটা কোয়েশ্চেন দিয়ে আমরা এটাকে ডেসক্রাইব করে দিলাম। তো এই টাইপেরগুলো আমরা করে নিলাম মোটামুটি। আর ইলেকট্রোনেগেটিভিটি আমরা তো নর্মালি জানি, ইলেকট্রোনেগেটিভিটি দেখো, এটাকে আমি মুছলাম। ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে খুব কিছু আমার বলার নেই, শুধুমাত্র একটা জিনিসই বলার, ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে আয়নিক ক্যারেক্টার বাড়ে। তো ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে, ধরো দুটো অ্যাটম আছে, একটা অ্যাটম মোর ইলেকট্রোনেগেটিভ, যে মোর ইলেকট্রোনেগেটিভ সে এই কোভালেন্ট বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে টানবে। তো এখানে আমরা ডেল্টা নেগেটিভ লিখবো, এটা ডেল্টা পজিটিভ লিখবো। এইবার ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালুটা যদি খুব বেশি হয়ে যায়, ডিফারেন্সটা, তাহলে সেখানে আমরা দেখতে পাই এ প্লাস পুরোপুরি ভেঙে যাবে, বি মাইনাস। তাহলে পাউলিং স্কেলে এইটাই শুধু ইনফরমেশন হিসাবে আপাতত লিখে রাখি, পাউলিং স্কেলে যদি ইলেকট্রোনেগেটিভিটির গ্রেটার দেন 1.7 হয়, তাহলে সেই সিস্টেমটাকে আমরা বলি আয়নিক বন্ড। আর যদি ইকুয়াল টু হয়, ঠিক আছে, আয়নিক বন্ড তো অবশ্যই 50%, গ্রেটার দেন 50% আয়নিক, এইটা লিখে রাখি, গ্রেটার দেন 50% আয়নিক। আর যদি ইকুয়াল টু হয় 1.7, তাহলে 50% আয়নিক প্লাস 50% কোভালেন্ট, 50% আয়নিক প্লাস 50% কোভালেন্ট। আর যদি আমরা দেখি লেস দেন 1.7 হয়, তাহলে এইটা বলে দেবো শুধু কোভালেন্ট। তো এই জায়গাটাও একটু খেয়াল রাখবো, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার। আচ্ছা, এইখানে আরেক রকমের কোয়েশ্চেন দেয়, এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট, যে অনেক সময় বলে দেয় যে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার বার করতে দেয়, আয়নিক ক্যারেক্টার বার করতে দেয় যে কত পার্সেন্টেজ। তো তখন এই ফর্মুলাটা ইউজ করতে হয়, 16 কাই এ মাইনাস কাই বি প্লাস 3.5 কাই এ মানে ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু বা মাইনাস কাই বি হোল স্কোয়ার। ভ্যালুগুলো দেওয়া থাকবে, শুধুমাত্র ভ্যালুগুলো বসালেই তুমি কত পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার পাবে। তো এটা হচ্ছে হ্যানেস স্মিথ ফর্মুলা। তো এটা হচ্ছে হ্যানেস স্মিথ ফর্মুলা। তো এইটাও বুঝে গেলাম, এই চ্যাপ্টারের ডিটেল ডিসকাশন আমাদের হয়ে গেল। তো এইটাকেই আমি শুধুমাত্র ব্র্যাকেট করলাম, বাদ বাকিগুলো থেকে অঙ্ক কিছু সেরকম আসবে না, শুধুমাত্র কনসেপচুয়াল কোশ্চেন আসবে। তো আমরা ইউনিট 4-এ যাচ্ছি। ইউনিট 4টা দেখো, কেমিক্যাল বন্ডিং, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন কেমিস্ট্রি অ্যান্ড অলসো ইন সেমিস্টার 1। এই কেমিক্যাল বন্ডিংয়ে দুটো তিনটে জিনিস আমি এখানে বলছি, কারণ জিনিসটা অনেক ভাস্ট, তোমাদের আশা করি পড়া হয়ে গেছে। যেহেতু আমরা একটু শর্টে রিভাইজ করছি, কিছু জিনিস বলছি, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো বারবার করে পড়বে, যে কোন কোশ্চেনগুলো আসবেই সেইগুলো নিয়ে বলছি। প্রথম কথা হচ্ছে VSEPR থিওরি, কনসেপ্ট অফ হাইব্রিডাইজেশন। খুব আসবে, হাইব্রিডাইজেশন বার করতে দেবে, যে কোনটা sp3, কোনটা sp2, কোনটা sp3d, এইটা বার করতে দেবে। শেপস, এগুলো খুব ভালো করে পড়বে বাড়িতে। শেপস, যে কার লিনিয়ার, কে ভি শেপ, ঠিক আছে। আচ্ছা, এইখানে হাইড্রোজেন বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট, হাইড্রোজেন বন্ডিং। মলিকুলার অরবিটাল থিওরি, MOT, নাইট্রোজেনের জন্য কি হবে, হিলিয়ামের জন্য কি হবে, এই যে হিলিয়ামের কেন বন্ড অর্ডার 0, বন্ড অর্ডার 0, এদের কি হবে। তো এইটা হচ্ছে খুব ভালো করে পড়তে হবে, মলিকুলার অরবিটাল থিওরি। এর পাশাপাশি এটা বন্ড অর্ডার 0, এর পাশাপাশি ওপরের পার্টে পোলার, পোলার নন পোলার, পোলার নন পোলার, তাহলে এই জায়গাটা পড়তে হবে। পোলার নন পোলার মানে ডাইপোল মোমেন্ট, আমি এখানে লিখে রাখলাম, এই পার্টটাও পড়তে হবে। ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট, এই পার্টটাও পড়তে হবে।
আচ্ছা, আয়নিক বন্ডে কি পড়ব? আয়নিক বন্ডে ল্যাটিস শক্তি মানে ল্যাটিস এনার্জি পড়বে, সলিউবিলিটি পড়বে, অবশ্যই ফ্যাজান্স রুল পড়বে। এই কথাগুলো এখানে নেই লেখা, তো এই কথাগুলো ওই জন্য আমি বললাম যে এইখান থেকে কোয়েশ্চেন আসে সেইগুলো লিখতে হবে। ফ্যাজান্স রুলটাই অ্যাকচুয়ালি এইটা, কোভ্যালেন্ট ক্যারেক্টার অফ আয়নিক বন্ড, কিন্তু ফ্যাজান্স রুল নামে নেই, তাতে অসুবিধা হবে বুঝতে। তো ফ্যাজান্স রুলটা ইম্পর্টেন্ট, ফ্যাজান্স রুলটা কিন্তু আসে। বাদবাকি আমি বলেই রাখলাম, মোটামুটি এইগুলো হচ্ছে যেইগুলো হাইলাইট করলাম সেইগুলোই মেনলি কোয়েশ্চেনে আসে। তো 6 মার্কস আসে, যথেষ্ট ওয়েটেজ আছে। আমি জাস্ট একটাই করাচ্ছি এক্সাম্পল হিসাবে। ধরো তোমাকে বলেছে, SF4 দিয়ে বার করতে বলেছে হাইব্রিডাইজেশন কত, তার শেপ কত, এইগুলো তোমাকে জিজ্ঞেস করেছে যে কটা বন্ড পেয়ার থাকবে, কটা লোন পেয়ার থাকবে। পদ্ধতিতে কি, প্রথম হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন বার করো সালফারের, সেন্ট্রাল অ্যাটমের। সালফার কার নিচে থাকে? অক্সিজেনের নিচে। অক্সিজেন যদি গ্রুপ 16 হয়, সালফারও তাহলে গ্রুপ 16। পি ব্লক 13 থেকে 18 পি ব্লকের ভ্যালেন্স ইলেকট্রন গ্রুপ নাম্বার যা হয় তার থেকে 10 মাইনাস করতে হয়। তাহলে এইখানে ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? 16 মাইনাস 10, 6। সালফারের ভ্যালেন্স ইলেকট্রন 6। এইবার সালফারকে জিজ্ঞেস করো ও কটা বন্ড করেছে। এখানে দেখতে পাচ্ছি 4টে বন্ড, তাহলে বন্ড পেয়ার 4। কটা করেনি, কটা ইলেকট্রন ওর কাছে আছে? 2টো ইলেকট্রন আছে। কটা পেয়ার আছে? একটা পেয়ার আছে। তাহলে টোটাল আমরা যদি পাই 4 + 1, 5টা অরবিটাল ইনভলভ হয়েছে। তাহলে একটা S, 3টে P, একটা D, সুন্দর করে হাইব্রিডেশন হয়ে গেল শর্টকাটে, sp3d। আর যদি স্ট্রাকচার দেখি, দেখবে বইয়ে চার্ট দেওয়া আছে, 4 + 1 শেপ যদি কেউ জিজ্ঞেস করে, এই শেপটা হয়ে যাবে সিস। তো এইভাবে আমরা বন্ড পেয়ার, লোন পেয়ার, হাইব্রিডেশন, এরকম প্রচুর কোয়েশ্চেন করতে হবে। আমি জাস্ট একটা মডেল করালাম এখানে মনে করানোর জন্য, এরকম প্রচুর কোয়েশ্চেন করতে হবে, না হলে কিন্তু পরীক্ষায় পারবো না। তো এটা প্র্যাকটিস করতে হবে। তো ইউনিট 4টা হয়ে গেল। আমরা ইউনিট 5টা নিয়ে কথা বলছি। দেখো, ইউনিট 5 সলিড অ্যান্ড গ্যাসেস। আচ্ছা, এই পার্টটা বুদ্ধির পার্ট, এই পার্টটা অঙ্কের পার্ট। এই পার্টে থিওরি কম, অঙ্ক বেশি। থিওরি আসলে প্রথম পার্টের থেকে থিওরিটা আসবে। কি কি দিতে পারে? ক্লাসিফিকেশন অফ সলিড, সলিড কত ধরনের হয়, ঠিক আছে। নর্মালি আমরা জানি একটা হচ্ছে ক্রিস্টালাইন আর একটা হচ্ছে অ্যামারফাস, দেখবে চ্যাপ্টারের শুরুতেই দেওয়া আছে। তো ওই ডিফারেন্সটা পড়ে রাখবে। তারপরে পড়বে ক্রিস্টালাইন কত ধরনের হয়, একটা করে উদাহরণ, মলিকিউলার, আয়োনিক, কোভ্যালেন্ট অ্যান্ড মেটালিক, একটা করে এক্সাম্পল পড়ে রাখতে হবে। এটা তো বললামই, অ্যামারফাস আর ক্রিস্টালাইন। আচ্ছা, ইউনিট সেল ইন 2 ডাইমেনশন অ্যান্ড 3 ডাইমেনশন। ইউনিট সেল হচ্ছে সেই জিনিসটা যাকে রিপিট করে একটা বড় জিনিস তৈরি হতে পারে। ইউনিট সেল হচ্ছে স্মলেস্ট রিপিটেটিং ইউনিট। ধরো একটা স্কোয়ারকে রিপিট করে 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 একটা বড় স্কোয়ার হতে পারে। তাহলে ইন্ডিভিজুয়াল যে স্কোয়ারটা, একটা ছোট্ট স্কোয়ার, এবার তারপরে ধরো এই স্কোয়ারটাকে রিপিট করছি, তাহলে দেখবে একটা বড় স্কোয়ার তৈরি হবে। কিন্তু এই যে ছোট স্কোয়ার, এটাই হলো ইউনিট সেল। আর 3 ডাইমেনশন হলে তো আর স্কোয়ার হবে না, 3 ডাইমেনশন হলে যেটা হবে সেটা হলো কিউব। তো আমাদের সিলেবাসে মেনলি কিউবটাই আছে 3 ডাইমেনশনে। আচ্ছা, এইবার এই 3 ডাইমেনশনে 7 রকম পসিবিলিটি হতে পারে, বইয়ে চার্ট দেওয়া আছে। কারণ কিউব হতে গেলে আমরা এই অ্যাক্সিসগুলোকে আমরা এরকম লিখি এ, বি, সি। এবার এ আর বি এর মাঝে অ্যাঙ্গেল আমরা গামা লিখছি, এ আর সি এর মাঝে অ্যাঙ্গেল বিটা লিখছি, এটা বিটা, এটা গামা, আর বি আর সি এর মাঝে আমরা লিখছি আলফা। তো 6টা প্যারামিটার আমরা জানলে তাহলে আমরা বলতে পারবো যে ওই ক্রিস্টালটা কেমন দেখতে। সো এখানে দেখবে বইয়ে লেখা আছে 7টা ক্রিস্টাল সিস্টেম। কার উপর বেস করে করা আছে? এ, বি, সি আর আলফা, বিটা, গামা। খুব ভালো করে পড়বে, ওইখান থেকে কি দেবে? এ, বি, সি, আলফা, বিটা, গামা ধরো বলে দিল, বললো এটা 7টার মধ্যে কোন সিস্টেমের সাথে মিলছে।
তো 7টার নাম আমরা ট্রাইক্লিনিক, মোনোক্লিনিক, অর্থোরম্বিক, রম্বোহেড্রাল, তো এরকম কিছু নাম আছে, টেট্রাগোনাল, হেক্সাগোনাল, তার মধ্যে একটা হলো কিউবিক। কিউবিক হচ্ছে সবচেয়ে বেশি সিমেট্রিক, যেখানে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, আর যেখানে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। তো 7টাই পড়তে হবে এমসিকিউর জন্য, আর কিউবিকটা আমরা সবচেয়ে বেশি সিমেট্রিক। আচ্ছা, এরপর যেটা করতে হবে, খুব ভালো করে খেয়াল রাখতে হবে প্যাকিং এফিসিয়েন্সি। তো প্যাকিং এফিসিয়েন্সি করার আগে যেটা জানা দরকার সেটা হলো টাইপস অফ ইউনিট সেল। তো এখানে দেখি কোথায় দিয়েছে এটা, এখানে ওই ইউনিট সেল বলছে মানে ধরে নিতে হবে ওটাকে পড়তে হবে, কেন আলাদা করে লিখেনি। তো আমরা টাইপস অফ ইউনিট সেলে 3টে ইউনিট সেলের নাম কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে, এসসিসি, বিসিসি আর এফসিসি। এসসিসিতে কি থাকে আমি একটা জিনিস করিয়ে দিচ্ছি, দেখো ভালো করে, এটা কিউব ধরো, এটা কিউব, এই অ্যাটমগুলো এসসিসি মানে সমস্ত কর্নারে একটা করে অ্যাটম থাকবে, এটাই হচ্ছে এসসিসি। আর কর্নারে কন্ট্রিবিউশন কত হবে, 1/8, 1/8, তাহলে কর্নারে 1/8 হবে, তো জেড ইকুয়াল টু কত হবে, 1/8 ইন্টু 8, তো এটা হবে জেড ইকুয়াল টু 1। তাহলে অ্যাকচুয়াল টোটাল কন্ট্রিবিউশন কত, 1। বিসিসি মানে কত হবে, বিসিসি হচ্ছে 8টা কর্নারে তো থাকবেই, 8টা কর্নারে থাকবেই, কিন্তু তারপরও মাঝে থাকবে। তো 1/8 ইন্টু 8, 1/8 ইন্টু 8 প্লাস মাঝখানে, ধরো ঘরের মাঝখানে যদি কোনো বল থাকে, সে তো বাকি কোনো ঘরকে শেয়ার করেনি, সে শুধুমাত্র 100% ওই ঘরটাতেই আছে, তো +1। তো মাথায় রাখতে হবে বিসিসির জন্য জেড ইকুয়াল টু 2। আর এখানে যদি আমরা এফসিসি ভাবি, এফসিসির জন্য কি হবে, 8টা কর্নারে অ্যাটম থাকবে, তারপরেও ফেস, এই হলো ফেস, আর ফেসের কন্ট্রিবিউশন আমরা জানি হাফ করে, 4টে হয়ে গেল, একটা সামনের আর একটা পেছনের। তো এই হলো আমার টোটাল অ্যাটমের ডিস্ট্রিবিউশন। এবার 1/8 ইন্টু 8, 8টা কর্নারে আছে, প্লাস ফেসে জানি আমরা হাফ করে থাকবে, ইন্টু 6, তাহলে এখানে করলে 4। তাহলে এইভাবে আমরা অ্যাটমগুলোর কন্ট্রিবিউশন বার করতে পারি, তো এটা লাগবে। আর প্যাকিং এফিসিয়েন্সি, এটা মুছলাম আমি, একবার করে একটু রিমাইন্ড করে দিলাম জায়গাটা। তো প্যাকিং এফিসিয়েন্সি গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। প্যাকিং এফিসিয়েন্সি এসসিসির ক্ষেত্রে 52%, দেখো 52% প্যাক করেছে, তাহলে ভয়েড কত আছে, 48%। এগুলো একদম মুখস্থ রেখে দেবে, কারণ এমসিকিউ আসবে তখন কিন্তু সলভ করতে হবে না। আচ্ছা, বিসিসি 68%, এটা প্যাকিং এফিসিয়েন্সি এইদিকে করছি আমি, 68%, তাহলে ভয়েড কত আছে, 32। আচ্ছা, এফসিসি 74%, তাহলে ভয়েড কত আছে, 26। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে এই 3টে প্যাকিংয়ের মধ্যে সবচেয়ে ভালো প্যাকিং কোনটা, নো ডাউট কিন্তু অ্যান্সার হবে তোমার এফসিসি। তো প্যাকিং এখানে মেনলি যেহেতু কিউব করছি, অনেক সময় লেখা থাকে সিসিপি, কিউবিক ক্লোজ প্যাকিং। এই সিসিপি বলে আর কিছু বললো না, তুমি হবে পরীক্ষায় তো পড়ে গেছি এসসিসি, বিসিসি, এফসিসি, কিন্তু স্যার এসছে সিসিপি। সিসিপি মানেই বেস্ট প্যাকিং মানে কিন্তু এফসিসি। তো সিসিপি বলা মানেই কিন্তু জেড ইকুয়াল টু 4, এটা খেয়াল রাখবে। তো এইটা একটা ব্যাপার হয়ে গেল। আরেকটা ব্যাপার যেখানে দেয় এ আর আর এর রিলেশন। আর মানে রেডিয়াস অফ অ্যাটম, এ মানে এজ লেন্থ। এসসিসির জন্য এ ইকুয়াল টু 2r, আমরা জাস্ট একবার করে রিভাইজ করছি। বিসিসির জন্য আমার সাথে ভাবার চেষ্টা করো, বলার চেষ্টা করো, √3a ইকুয়াল টু 4r। আর এফসিসির জন্য √2a ইকুয়াল টু 4r। তাহলে এইভাবে করলে ইউনিট সেল সম্বন্ধে যা যা কিছু তথ্য আছে সবটাই আমরা কমপ্লিট করতে পারবো। এটা প্যাকিং ইন সলিড, ভয়েডস,
নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল, নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল মানে জেড, ঠিক আছে। আচ্ছা, পয়েন্ট ডিফেক্টটা পড়বে, শর্টকি ডিফেক্ট, ফ্রেঙ্কেল ডিফেক্ট। আর এখান থেকে বাদবাকি কিন্তু অঙ্ক কীভাবে আসবে বললামই, এইখান থেকে ডেনসিটি বার করতে দেয়, ডেনসিটি বার করতে দেয়। তাহলে চলো একবার ডেনসিটির অঙ্কটা দেখে নিই, ডেনসিটির ফর্মুলাটা রাদার দেখে নিই। এখানে ডেনসিটি দিয়ে কীভাবে দেয়, ডেনসিটি দিয়ে এইভাবে দেবে, আমরা সবাই জানি ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। আচ্ছা, তার মানে ধরো একটা ঘরের মধ্যে আমার 5টা মানুষ আছে, তো তার ডেনসিটি কত? ঘরের সাইজ অনেকটাই বড়, তাহলে যার সাইজ বড় হয় তাকে আমরা সবসময় নিচে লিখি। ভলিউম আমরা কিউবের ক্ষেত্রে জানি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, তাহলে ভলিউম মানে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, তাহলে এইটা এ কিউব, তাহলে নিচে সবসময় এ কিউব করবো। এবার ওপরে যেটা করতে হবে, আগে আমরা কাজ করি একটা মানুষের, যদি আমরা সবাই সবকটা মানুষকে আমি সেম হিসাবে ভেবেছি, 5টা মানুষই সেম সেম, তার মাস সেম, সব সেম, তো কটা মানুষ আছে সেটা দরকার। তাহলে কটা মানুষ আছে স্যার, আমরা জেড জেড নাম্বার অফ মানুষ আছে এরকমভাবে ভাবি। একটা মানুষের মাস কত, বা এখানে একটা অ্যাটমের মাস কত? তো আমরা এইটা জানি, দেখো যদি অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম থাকে তাহলে যে মাসটা পাওয়া যায় সেটাকে আমরা বলি মলিকুলার মাস। তাহলে একটা অ্যাটমের মাস কত হবে? এম বাই এন এ। তাহলে এখানে আমরা করব এম, নিচে এন এ। অবশ্যই খেয়াল রাখবে এটা গ্রাম পার সেন্টিমিটার কিউব। অনেক সময় কি করে দেখবে এ কে পিকোমিটারে দিয়ে দেয়, তো আমাদের সেটা কিন্তু সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। তো এইটাই হচ্ছে আমাদের ফর্মুলা, এই ফর্মুলাটার উপর বেস করে কিন্তু আমরা কখনো ডেনসিটি, কখনো জেড এগুলো বার করতে পারবো। তো খুব ভালো করে এটা খেয়াল রাখবে। এই কন্ট্রিবিউশনের ওপর অঙ্ক আসে, যে এখানে অ্যাটমগুলো কর্নারে আছে, সারফেসে আছে, তার উপর অঙ্ক আসে, আর একটা ডেনসিটির উপর অঙ্ক আসে। তো লাস্ট একটা অঙ্কর একটা আউটলাইন আইডিয়া দিয়ে আমি পরের ইউনিটে যাব। ধরো তোমাকে বলেছে একটা অ্যাটম আছে এ, সেটা অল কর্নার্সে আছে, অল কর্নার্সে আছে। একটা অ্যাটম আছে বি, সেটা এজ সেন্টারে আছে, অল এজ সেন্টার্স। একটা অ্যাটম আছে সি, সেটা বডি সেন্টার, বডি সেন্টার আছে। তাহলে ফর্মুলা কি হবে? এরকম কোয়েশ্চেন বারবার করে দেখতে পাবে, বারবার করে আসে। তাহলে এইখানে এর তে কটা অ্যাটম আছে আগে দেখি। একটা কিউব, সবসময় আমরা কিউব ধরবো, তো কিউবের ক্ষেত্রে কর্নার হচ্ছে হয় 8টা, এটা খেয়াল রাখবে। ফেস হচ্ছে 6টা, আর এজ হচ্ছে 12টা। তো এজ মানে আমরা কাকে বলছি, এজ মানে কাকে বলছি, আমি কিউবটা এঁকে দিই দেখতে সুবিধা হবে। তাহলে এজ হচ্ছে এইগুলোকে বলছি, এই যে এজ, এজ। তাহলে এখানে 8টা কর্নার, আমরা জানি কর্নারে 1/8 করে কন্ট্রিবিউশন থাকে, তাহলে এটা হচ্ছে 1। তাহলে এর কন্ট্রিবিউশন কত, এর নাম্বার কত? 1। বি, বি এজ সেন্টার, কিছু না বললে সবটা এজ সেন্টার, তো 12টা এজ সেন্টার। তো খুব ভালো করে দেখো যে এজ সেন্টারে কন্ট্রিবিউশন কিন্তু 1/4, কারণ একটা দেয়ালের এই পজিশনে তুমি যদি একটা বলকে রাখো, তাহলে ওই বলটা তুমি যেই ফ্লোরে আছো, তুমি যেই ঘরে আছো, ওই ঘরটাতে তো টাচ করছেই, ওর ঠিক পাশের একটা ঘরকেও টাচ করছে। তাহলে তুমি যেই ফ্লোরে আছো সেই ঘরেই দুটো ঘরকে টাচ করছে, প্লাস তোমার ওপরে যে ঘর আছে সেখানেও একইভাবে দুটো ঘরকে টাচ করছে। তাহলে এজে কিন্তু 1/4 করে টাচিং হচ্ছে। তাহলে এইখানে এজের ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারবো 1/4 ইন্টু 12, 12টা এরকম আছে, তাহলে 1/4 করে টাচ করছে কন্ট্রিবিউশন, তাহলে ইকুয়াল টু 3। আর সি কে কোথায় বলেছি আমি? বডি সেন্টার, বডি সেন্টার মানে এইখানে একদম। তাহলে সি হচ্ছে পুরোপুরি ওই ঘরেই আছে 1। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো? এমসিকিউতে অনেক অপশন থাকবে, তার মধ্যে এইটা একটা, এ B3 সি। তাহলে এরকমভাবে কিন্তু আমার এই কোয়েশ্চেনগুলো কিন্তু আসে। তো দেখো ডিটেলে আমরা স্টাডি করলাম এটা। এবার কাইনেটিক থিওরি অফ গ্যাস, কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে
যে পার্টগুলো আমাদের পড়তে হবে বেশি বেশি করে, সেটা হচ্ছে প্রথম কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে পস্টুলেটসগুলো, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট পস্টুলেটস, যেমন গ্যাসগুলোকে কাইনেটিক থিওরি অফ গ্যাসে বলা হয়েছিল যে গ্যাসগুলোর মধ্যে কেটিজিতে বলা হয়েছিল যে কোনো রকম ফোর্স অফ অ্যাট্রাকশন গ্যাসগুলোর মধ্যে নেই, ওরা নাকি ফ্রিলি মুভ করতে পারে, ওর মুভমেন্টটা কি ব্রাউনিয়ান মোশন। টেম্পারেচার বাড়লে কাইনেটিক এনার্জি বাড়ে, কে ইকুয়াল টু 3/2 RT, এটা 1 মোলের জন্য, 1 মোল। তাহলে একটা মলিকুলের জন্য কি হবে, একটা মলিকুলের জন্য। এই টাইপের কোয়েশ্চেন অলরেডি কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে মডেল কোয়েশ্চেনের ভিডিও বানিয়েছি ওইখানেই দেওয়া আছে, একবার গিয়ে দেখে নিও। R/NA, এই R/NA-কেই কিন্তু বোলজম্যান কনস্ট্যান্ট বলে। তো এরকম কিছু জিনিস আছে। আর ভলিউম হচ্ছে নেগলিজেবল, গ্যাসের ভলিউমগুলোকে নেগলিজেবল ধরা হয়েছিল, নেগলিজেবল। আচ্ছা, তো এই হলো পস্টুলেটস। কিন্তু তার মধ্যে দুটো পস্টুলেটস খুব ভায়োলেট হয়, কারণ দুটো পস্টুলেটস হচ্ছে বাস্তবে মিল হয় না, বাস্তবে এগ্রি করা যায় না। সেটা হচ্ছে রিয়েল গ্যাস, সে দেখা যায় যে রিয়েল গ্যাসের মধ্যে লিকুইফ্যাকশন হয়, রিয়েল গ্যাসকে লিকুইফাই করা যায়, তাই ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, যদি অ্যাট্রাকশন না থাকতো লিকুইফাই হতো না। আর ভলিউমটা মোটেও নেগলিজেবল না, ভলিউম একটা সার্টেন একটা ভলিউম অকুপাই করে। তো এইটার ওপর বেস করে আমরা ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা করেছিলাম, P + AN²/V², V - NB = nRT, খুব ইম্পর্টেন্ট। তো এইটা হচ্ছে রিয়েল গ্যাস, এটা খেয়াল রাখতে হবে। রিয়েল গ্যাস, ডেভিয়েশন অফ আইডিয়াল বিহেভিয়ার, রিয়েল গ্যাসের আরেকটা নাম হচ্ছে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। আচ্ছা, গ্রাহামস ল খুব ভালো করে পড়বে, এইগুলো কিন্তু সব নিউমেরিক্যালের জায়গা, এটা নিউমেরিক্যালের জায়গা, ঠিক আছে। ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার, নিউমেরিক্যালের জায়গা, এটা খুব ভালো করে পড়বে। লিকুইফ্যাকশন অফ গ্যাস, ক্রিটিক্যাল টেম্পারেচার, এগুলো প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট। মলিকুলার স্পিড, 3 রকমের যে স্পিড আছে, CRMS, C মোস্ট প্রবাবল, C অ্যাভারেজ, কে কার থেকে বড়, তার গ্রাফ কি, ডিটেলে এটা প্র্যাকটিস করতে হবে। ইন অ্যাডিশন একটা জিনিস আমি এখানে দেখছি না, ওটাও আমি হচ্ছে এখানে মেনশন করছি, অবশ্যই ওটা দিয়ে কোশ্চেন আসবে, সেটা হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। এটা হচ্ছে Z, ওইটাও কিন্তু বারবার করে প্র্যাকটিস করতে হবে Z। তো ধরো আমি একটা এক্সাম্পল করিয়ে জাস্ট আমি পরের পার্টটায় যাব। ধরো আমাকে দিয়েছে এইটা একটা পার্ট, শুধু কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর থেকে আমি করাচ্ছি। ধরো তোমাকে এরকমভাবে দিয়েছে, এখানে আমরা Z করছি, ঠিক আছে, Z করেছি আর এখানে প্রেশার করছি। তো এটা হচ্ছে Z = 1 ফর আইডিয়াল গ্যাস। তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে Z = 1, আর রিয়েল গ্যাসের ক্ষেত্রে Z > 1 হতে পারে বা Z < 1 হতে পারে। নর্মালি দেখা যায় গ্রাফের নেচারটা এরকম হয়, একটা রাইট সাইনের মতন। তো অ্যাট ভেরি লো প্রেশার, 3টে জিনিস একটু খেয়াল রাখবে, এখানে 3টে সেকশন আছে। অ্যাট ভেরি লো প্রেশার, অ্যাট মডারেট প্রেশার, অ্যাট ভেরি হাই প্রেশার। ভেরি লো প্রেশারে Z = 1, তার মানে অ্যাট ভেরি লো প্রেশার Z = 1, তার মানে আইডিয়াল গ্যাস। আমরা জানি না যে রিয়েল গ্যাস আইডিয়াল কখন বিহেভ করবে, অ্যাট ছোটবেলায় পড়তে অ্যাট লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার। তাহলে প্রেশার যদি খুব কম হয়ে যায় তাহলে রিয়েল গ্যাস উইল বিহেভ লাইক অ্যান আইডিয়াল গ্যাস, তাই হয়েছে। তাহলে এইটা আমরা বুঝে গেছি। অ্যাট লো প্রেশার রিজিয়ন হচ্ছে এইটা, কমে গেছে, তার মানে এখানে অ্যাট্রাকশন হচ্ছে বা অ্যাট্রাকশন ডমিনেট করছে, অ্যাট্রাকশন ডমিনেটস। আর এটা দেখো বেড়ে গেছে একের থেকে, তাহলে অ্যাট হাই প্রেশার রিপালশন ডমিনেটস। তাহলে এই জায়গাটা খেয়াল রাখতে হবে, রিপালশন ডমিনেট। তো নর্মাল গ্যাসগুলোতে আমরা এরকম 3টে জায়গা দেখতে পাই, কিন্তু কিছু গ্যাসগুলোকে আমরা এরকম দেখতে পাই যে কিছু গ্যাসে শুধুমাত্র ওপরের পার্টেই আছে, যেমন হাইড্রোজেন আর হিলিয়াম।
এই জন্য এই গ্যাসগুলোকে কিন্তু আমরা এই গ্যাসগুলোতে আমরা লিকুইফাই করা এগুলো খুব ডিফিকাল্ট, কারণ এদের ক্ষেত্রে অ্যাট্রাকশনটা সেরকমভাবে থাকেই না, কারণ এদের বুঝতেই পারছি এরা উপর দিকে আছে, তো অ্যাট্রাকশন হতে গেলে আমাকে এই গ্রাফটা, নিচের যে গ্রাফটা সেখানে টাচ করতে হবে নিচের দিকে। এইটা একটা কোয়েশ্চেন এরকমভাবে গ্রাফিক্যালি দিতে পারে। আরেকটা পার্ট যেটা দিতে পারে এইটার উপরই বেস করে কোয়েশ্চেন, যে এ আর বি, খুব ভালো করে দেখো, ভ্যান ডার ওয়াল ইকুয়েশন আমরা একটু আগে করলাম না, এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। এখানে এ মানে কি? এ মানে ফোর্স অফ অ্যাট্রাকশন, এ মানে ফোর্স অফ অ্যাট্রাকশন। এ যত বাড়বে তত বেশি লিকুইফাই করার সুবিধা হবে, আর বি মানে ইজ এ মেজার অফ সাইজ। তো ভলিউম কারেকশন আর প্রেশার কারেকশন করে এটা এসছে। তো এইখানে আমরা বলতে পারি বি যত বাড়বে তত সাইজ প্যারামিটারটা, মলিকুলার সাইজ প্যারামিটারটা বাড়ছে। আচ্ছা, তো দুটোর এ ভ্যালু বলে দিল আর তোমায় বললো কে তাড়াতাড়ি লিকুইফাই হবে, তাহলে যার এ ভ্যালু বেশি সেই গ্যাসটা তাড়াতাড়ি লিকুইফাই হবে, সেটা দিয়েও আমি বলতে পারি। অনেক সময় ক্রিটিক্যাল টেম্পারেচার, এইটা খুব আসে, দেখো লেখা আছে এখানে ক্রিটিক্যাল টেম্পারেচার। এই যে ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে সেই টেম্পারেচার যার ওপরে গ্যাসকে আর লিকুইফাই করা যায় না। তো ক্রিটিক্যাল টেম্পারেচার বাড়লে লিকুইফাই কি সুবিধা হয় না অসুবিধা হয়? তো সেইটা এই ইকুয়েশনটা দেখলেই হয়ে যাবে, 8A/27 RB। এ যদি বেশি হয় আর বি যদি কম হয় তাহলে টিসি বাড়বে, আর টিসি বাড়লে লিকুইফাই করাও সুবিধা হবে, তার মানে এ বাড়লে লিকুইফ্যাকশন বাড়বে, টিসি বাড়লেও লিকুইফ্যাকশন বাড়বে। তাহলে যদি দুটো টিসি বলে দেয় দুটো গ্যাসের কাকে লিকুইফাই করা সুবিধা বা কে বেশি লিকুইফাই হতে চাইবে, তো যার টিসি বেশি সে বেশি লিকুইফাই করতে চাইবে। তো এইটা দিয়ে আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার আর লিকুইফ্যাকশনটা ডেসক্রাইব করে ফেললাম, ভ্যান ডার ওয়াল গ্যাস ডেসক্রাইব করলাম, ডেভিয়েশন কখন হয় কি হয় বুঝলাম। এরপর এখানে আরেকটা জিনিস এখানে বলবো, এই যে দেখতে পাচ্ছি যে পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এইখানে জেড এর টার্মে এটাকে বার করতে দেয়। তো আমরা জেড মানে কি জানি? জেড মানে বাই ডেফিনেশন এটা জানি পিভি বাই এনআরটি। ধরো পিভি বাই এনআরটি, ঠিক আছে, পিভি বাই এনআরটি। তো এইখানে যদি মাল্টিপ্লাই করি তাহলে পিভি পাবো, পি ইন্টু ভি প্লাস, আচ্ছা আমরা একটা কাজ করি, একবারে মাল্টিপ্লাই না করে একটা কন্ডিশন বসাই। তো এই কন্ডিশনটা বসালে বেশি ভালো হবে আমাদের। ধরো তোমাকে বলেছে অ্যাট লো প্রেশার, কন্ডিশনটা বসিয়ে তারপর দেখি। অ্যাট লো প্রেশার, একটু আগেই করলাম ভেরি লো প্রেশার বললে আলাদা, লো প্রেশার মানে এ ডমিনেট করে, লো মানে আরেকটা নাম মডারেট। তার মানে মাঝখানে জায়গাটা, এই জায়গাটা রাইট সাইডের এই জায়গাটা, তাহলে এ ডমিনেট করবে আর বি কে আমরা নেগলিজেবল করব, তাহলে এই যদি ডমিনেট করে এইটা থাকবে, এইটা থাকবে না, তাহলে ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, আর এখানে বিটা নেগলেক্ট হয়ে যাবে, শুধু ভি পড়ে থাকবে, ইকুয়াল টু এনআরটি। এবার তুমি পিভি দিয়ে মাল্টিপ্লাই করো, এ এন স্কোয়ার বাই ভি ইকুয়াল টু এনআরটি। এবার এনআরটি দিয়ে ডিভাইড করে দিই বোথ সাইড, তাহলে এটা কি হয়ে যাবে? পিভি বাই এনআরটি প্লাস এ এন বাই ভি আরটি ইকুয়াল টু 1। লেফট হ্যান্ড সাইডে এটা মানেই তো জেড, তাহলে জেড ইকুয়াল টু 1 মাইনাস এ এন বাই ভি আরটি। তাই হওয়ার কথা ছিল না? দেখো ভালো করে, এইখানে জেড লেস দ্যান 1, এই পার্টটাতে জেড গ্রেটার দ্যান 1, তাহলে এইটা তাই এসছে। তাহলে এইভাবে এক্সপ্রেশন বার করতে দিতে পারে, এ বি সি ডির মধ্যে কোনটা কারেক্ট এক্সপ্রেশন সেটা ইজিলি বার করতে পারবে। আর এই দুটো একটু দেখে নেবে, ডাল্টনস ল আর এখানে গ্রাহামস ল। আচ্ছা, ইউনিট 6 আর 7
তাহলে আমাদের ফিজিক্যাল পার্টটা হয়ে গেল, পড়ে থাকলো এস ব্লক আর পি ব্লক। এইখানে বুঝতেই পারছি এখানটা যে যত বেশি পড়ে যাবে, যে যত বেশি নলেজ ক্যারি করে যাবে, তার পরীক্ষা তত ভালো হবে। এইখানে আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো শুধু মার্ক করে দিচ্ছি। এস ব্লক মানে গ্রুপ 1 অ্যালকালি মেটাল আর অ্যালকালাইন আর্থ মেটাল, যাদের জেনারেল কনফিগারেশন 1 থেকে 2। আচ্ছা, হাইড্রোজেন ছাড়া বাদবাকি সবাই এখানে মেটাল। আচ্ছা, এখানে ইলেকট্রনিক কনফিগারেশনগুলো দেখবে, ভালো করে পড়বে, প্লাস ট্রেন্ডস ইন দ্য ভ্যারিয়েশন অফ প্রপার্টি, অ্যাটমিক রেডিয়াই কী হয়, ডেন্সিটি কী হয়, ঠিক আছে। প্লাস এখানে কালারগুলো খুব ভালো করে দেখতে হবে, ফ্লেম কালার এইটা একটু ভালো করে করবে। ফ্লেম কালার, কে কোন কালার দেয়, কে দেয় না, সেটার কারণটা। আচ্ছা, পিরিয়ডিক প্রপার্টি যে অ্যাটমিক রেডিয়াই, আয়নিক রেডিয়াই, আয়নাইজেশন এনার্জি, ট্রেন্ডস ইন কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এইটা শুধু আমি একটু করে দিই। এইখানে লিথিয়াম যখন অক্সিজেনের সাথে রিয়াকশন করছে, যেহেতু লিথিয়ামের সাইজটা ছোট, লিথিয়াম কিন্তু শুধুমাত্র অক্সাইড ছাড়া আর কিছু তৈরি করতে পারবে না, লিথিয়াম শুধু অক্সাইড তৈরি করতে পারবে। সোডিয়ামকে যদি দেখি, সোডিয়াম মেনলি তৈরি করে হলো পারঅক্সাইড, এখানে সোডিয়াম পারঅক্সাইড তৈরি করে, পারঅক্সাইড তৈরি করে। আর যদি আমরা পটাশিয়াম, রুবিডিয়াম, নিচেরগুলো যদি ভাবি, তাহলে এখানে পটাশিয়ামও যদি ভাবি বা তার নিচে রুবিডিয়াম যদি ভাবি, তাহলে বাদ বাকিরা সুপার অক্সাইড তৈরি করে। দেখবে এটা বইয়ে আছে, খুব ভালো করে এই জায়গাটা পড়ে যাবে, অনেক সময় দেয়। তার পাশাপাশি দেখবে আরেকটা ইম্পর্টেন্ট এখানে কোয়েশ্চেন আছে, হাইড্রোলাইসিস। তো এই যে অক্সাইড, পারঅক্সাইড, সুপার অক্সাইড, তাহলে এইখানে হাইড্রোলাইসিস করলে কি কি প্রোডাক্ট পাবে? লিথিয়াম Li2O কে যদি আমি জল দিই, আমি হাইড্রোলাইসিস মানে ওয়াটার দিয়ে করছি, জল দিই তাহলে LiOH। যদি Na2O2 জল দিই তাহলে NaOH, তার সাথে অক্সিজেন। আর যদি KO2 সুপার অক্সাইডকে যদি জল দিই তাহলে KOH, তার সাথে অক্সিজেন, তার সাথে H2O2। তাহলে এইটা আমাদের রিঅ্যাক্টিভিটি অফ অক্সিজেন হয়ে গেল। হাইড্রোজেন, হ্যালোজেন ভালো করে পড়বে এই জায়গাগুলো। হাইড্রাইড, কোনটা আয়নিক হাইড্রাইড, কোনটা কোভ্যালেন্ট হাইড্রাইড, খুব ভালো করে পড়বে। হাইড্রোজেন পারঅক্সাইডের প্রিপারেশনটা পড়বে, প্লাস স্ট্রাকচারটা অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। ওপেন বুক স্ট্রাকচার একটা ইউজ করে রাখবে। বায়োলজিক্যাল ইম্পর্টেন্স, সোডিয়াম বায়োলজিক্যাল ইম্পর্টেন্স কি? পটাশিয়ামের, সোডিয়াম হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল করে, পটাশিয়াম নার্ভ ইম্পালস করে, ঠিক আছে, এটা মাসেল স্ট্রেংথ করে, ঠিক আছে। এই যে ক্যালসিয়াম মাসেল স্ট্রেংথ করে। তাহলে এই যে জায়গাগুলো, এইগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। তাহলে এই জায়গাটা আমরা ইউনিট 6 থেকে এস ব্লক করব। লাস্ট পি ব্লক, গ্রুপ 13 আর 14। গ্রুপ 13 হচ্ছে বোরন ফ্যামিলি। তো প্রথম যেটা করতে হবে একইভাবে ইলেকট্রনিক কনফিগারেশন। তার আগে এই ফ্যামিলিটা হচ্ছে এইভাবে খেয়াল রাখবো, বেগুন, আলু, গাজর, ইন থালা, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। বোরন ছাড়া বাদবাকি সব কিন্তু মেটাল, এই জায়গাটা জেনে রাখতে হবে। বোরন ছাড়া বাদবাকি সব হচ্ছে মেটাল, ঠিক আছে। আচ্ছা, ভ্যারিয়েশনের প্রপার্টি, এইটা হলো ফুল অফ এক্সেপশন। এই গ্রুপটাই হচ্ছে ফুল অফ এক্সেপশন। কারণ দেখো, রেডিয়াসের ক্ষেত্রে তোমার কি মনে হবে? অ্যালুমিনিয়ামের বেশি হবে, তাই হয়। তোমার মনে হবে গ্যালিয়ামের বেশি হবে, কিন্তু গ্যালিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের বেশি, কারণ ডি অরবিটাল কন্ট্রাকশন, ডি অরবিটাল কন্ট্রাকশন। তারপরে ইন্ডিয়াম, তারপরে হচ্ছে থ্যালিয়াম। তাহলে এটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস, অ্যাটমিক রেডিয়াস। আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে কি হবে? আয়নাইজেশন এনার্জি, কারণ 4 নম্বর পিরিয়ডে আছে ডি অরবিটাল কন্ট্রাকশন, আর 6 নম্বর পিরিয়ডে আছে ল্যান্থানাইট কন্ট্রাকশন। এই কন্ট্রাকশনের এফেক্টগুলো সবচেয়ে আগে ফিল করে কে? পি ব্লকের প্রথমে যে আছে গ্রুপ 13, 14 তো তারও পরে আছে, 15 তো তারও পরে। তাই ওই এফেক্টটা, ল্যান্থানাইট কন্ট্রাকশনের এফেক্টটা তাদের গায়ে অতটা লাগবে না যতটা 13-এর গায়ে লাগবে। তো 13-এর চেঞ্জেসটা, 13-এর ভ্যারিয়েশনটা অনেক বেশি হবে। তো আয়নাইজেশন এনার্জিটার অর্ডারটা দেখো চেঞ্জ হয়ে যায়, যেহেতু ল্যান্থানাইট কন্ট্রাকশন মানে কি? ভ্যালেন্স শেলটাকে অনেকটা কাছে নিয়ে চলে আসে, তাই আয়নাইজ করতে, ইলেকট্রনটাকে বার করতে অনেক বেশি লাগে। তো সবচেয়ে প্রথমে তো বোরন হবে, ঠিক আছে, তারপরে টিএল,
এটাকে এইভাবে মাথায় রাখবো, ভেঙে তালা গেল অ্যালুমিনিয়াম ইন্ডিয়া। তাহলে আয়নাইজেশন এনার্জির অর্ডারটা এইভাবে খেয়াল রাখবে, ভেঙে তালা গেল অ্যালুমিনিয়াম ইন্ডিয়া। আচ্ছা, অক্সিডেশন স্টেট, তো এদের NH2NP1 হয়, তাহলে জেনারেল অক্সিডেশন স্টেট হচ্ছে 3। কিন্তু যত আমি ডাউন দ্য গ্রুপ যাচ্ছি তত দেখতে পাবো থ্যালিয়ামটা অনলি +1 হয় ডিউ টু ইনার্ট পেয়ার এফেক্ট। দেখতে পাবে বইয়ে লেখা আছে ডিউ টু ইনার্ট পেয়ার এফেক্ট, কারণ এই অরবাইটালটা 6s কে এতটা টেনে রাখছে, 6s ইলেকট্রনগুলোকে, 6s এ দুটো ইলেকট্রন আছে, ওই দুটো ইলেকট্রন টেক পার্ট করতে পারছে না। তাই টেক পার্ট যদি না করতে পারে তাহলে রিয়াকশানে কন্ট্রিবিউট করবে না। তাহলে ওপরে বোরনের +3 হয়, অ্যালুমিনিয়ামের +3 হয়, গ্যালিয়াম +3 +1 দুটোই হয়, +1 দুটোই হয়, ইন্ডিয়ামও +1 +3 দুটোই হয়। কিন্তু থ্যালিয়াম অনলি +1, থ্যালিয়াম অনলি +1। তার একটাই কারণ, থ্যালিয়ামের কনফিগারেশন যদি ভাবি আমরা, ভ্যালেন্স শেলটা 6s2 6p1, 6sটাকে নিউক্লিয়াস টেনে রাখছে বলে 6s ইলেকট্রন দিতে পারবে না, শুধুমাত্র পিটা দেবে, তার মানে একটা দেবে, তাহলে অক্সিডেশন স্টেট হয়ে গেল। আচ্ছা, এরপর বোরন ফ্যামিলিতে কিছু ইম্পর্টেন্ট কম্পাউন্ড আছে, খুব ভালো করে পড়ে রাখবে এগুলো। এটা বোরন অক্সাইড B2O3, বোরিক অ্যাসিড মারাত্মক ইম্পর্টেন্ট, একটা উইক অ্যাসিড। কেন বোরিক অ্যাসিড যে যদি আমি জলে দিই অ্যালকালাইন হয়, ইম্পর্টেন্ট। বোরেট B2H6। এখানে আরেকটা আমি বলে রাখছি, বোরাজিন, বোরাজিন যাকে বলে ইনঅর্গানিক বেনজিন, বোরাজিন। আর বোরন নাইট্রাইড ইনঅর্গানিক গ্রাফাইট, ইনঅর্গানিক গ্রাফাইট। তো এই জায়গাটা একটু পড়ে রেখো। আর গ্রুপ 14 ক্যাটিনেশন প্রপার্টি, অ্যালোট্রপিক ফর্ম, গ্রাফিন, ঠিক আছে। আচ্ছা, সিও হচ্ছে নিউট্রাল অক্সাইড, CO2 অ্যাসিডিক অক্সাইড। এই অ্যাসিডিক অক্সাইড কোনটা, বেসিক অক্সাইড কোনটা, অ্যামফোটেরিক অক্সাইড কোনটা, এগুলো দেবে। এইখানে সিলিকন ইম্পর্টেন্ট, হাইড্রোলাইসিস, সিলিকেট, এই সিলিকেটগুলো স্ট্রাকচার, জিওলাইটের ইউজ, এই জায়গাটা ইম্পর্টেন্ট। আর ডায়মন্ড আর গ্রাফাইট, এই অ্যালোট্রপিক ফর্মে ডায়মন্ড আর গ্রাফাইটটা খুব বেশি করে পড়বে। আর গ্রাফাইট আর ডায়মন্ডের যে ডিফারেন্স ওটাও পড়বে। তো মোটামুটি একটা ডিসকাশন আমাদের হলো যে পুরো আমরা এই যে পিডিএফটা আছে যেটা তোমাদের সেমিস্টার 1-এর, সেই সেমিস্টার 1-এর কোন কোন টপিকটাকে কতটা গুরুত্ব দিয়ে পড়বো, কিভাবে পড়বো। সবার পরীক্ষা খুব ভালো হোক। ভিডিওটা কেমন লাগলো ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিখে জানাও, তাহলে আমরাও বুঝতে পারবো তোমরা কি কি ভিডিও, কেমন টাইপের ভিডিও এক্সপেক্ট করছো আমাদের থেকে। ভালো করে পরীক্ষা দিও। সবাইকে বেস্ট অফ লাক।